বাংলাদেশ 18 কোটি স্বপ্নবাজ মানুষের সম্ভাবনার একটি দেশ, দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি দেশ, যেখানে ঐতিহ্য আর আধুনিকতা দুইয়েরই বসবাস নিজস্ব মহিমায়। এখানে বসবাসরত প্রতিটি মানুষই স্বপ্নবাজ, আর এই স্বপ্ন পূরণের পথ চলায় কেউ হোঁচটে খেয়ে পড়ে, আবার কেউ স্বপ্নের আকারে আনে পরিবর্তন। কিন্তু এর পরেও স্বপ্নবাজ মানুষদের স্বপ্ন পূরণের ইচ্ছে কখনো থেমে যায় না। আবার চলতে চলতে গন্তব্যের খুব কাছে এসে পড়তে হয় নানা বিপত্তিতে। নিজের স্বপ্নকে বিশ্বাসের অভাবে অন্যের হাতে তুলে দিতে লাগে ভয়। কিছু সময় স্বপ্নের খুব কাছে এসেও অধরাই থেকে যায় সেই স্বপ্নগুলো। তাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই নিয়ে যেতে পারে আপনার স্বপ্নের আরো এক ধাপ কাছে। P2P, পরিকল্পনা থেকে পরিপূর্ণতা। আমরাই একমাত্র প্রতিষ্ঠান যেখানে পাবেন আপনার বাড়ি কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠান নির্মাণের ওয়ান স্টপ সলিউশন। আমাদের রয়েছে প্ল্যানিং ও ডিজাইন, ইঞ্জিনিয়ারিং ও কনস্ট্রাকশন, যেখানে অভিজ্ঞ প্রকৌশলী, আর্কিটেক্ট এবং ইন্টেরিয়র ডিজাইনারগণ সবচেয়ে কম সময়ে সেরা মান নিশ্চিত করে গড়ে দেবে আপনার স্বপ্ন। আপনার মূল্যবান জমিতে স্বপ্নের অবকাঠামো নির্মাণে আমাদের আছে উইকন প্রপার্টিস। বাস্তবে রূপ পাবে আপনারই স্বপ্ন। P2P এক্সপেরিয়েন্স সেন্টারে আমাদের প্রোডাক্ট স্পেশালিস্ট আপনার বাড়ি বানানো ও সাজানোর সকল সমাধান দেবে একই ছাদের নিচে। এছাড়া আমাদের অত্যাধুনিক ফার্নিচার ফ্যাক্টরিতে দক্ষ কারিগর দ্বারা তৈরি হয় আন্তর্জাতিক মানের ফার্নিচার। আমরাই একমাত্র প্রতিষ্ঠান যেখানে আপনি অফলাইনের পাশাপাশি অনলাইনেও পাবেন ডিজাইন, বিল্ড ও মেটেরিয়াল কেন্দ্রিক সকলের সেবা আরো সহজে হাতের মুঠোয়। একজন স্বপ্নবাজী বুঝবে আরেকজন স্বপ্নবাজ মানুষের চাওয়া। তাই নির্ঝঞ্ঝাট স্বপ্ন বিনির্মাণে পাশে আছে পরিকল্পনা থেকে পরিপূর্ণতা। P2P, প্ল্যান টু পারফেকশন। আসসালামু আলাইকুম সবাইকে। যেখান থেকে দেখছেন, আশা করি সবাই সুস্থ এবং নিরাপদ আছেন। ওয়েলকাম টু আওয়ার ভেরি ফার্স্ট এপিসোড অফ P2P ইনসাইডার। শুরুর আগে আমরা আমাদের এই ছোট্ট ইনিশিয়েটিভটা সম্পর্কে একটু জানাতে চাই। সো P2P ইনসাইডার ইজ ওয়ান অফ আওয়ার ব্রেন চাইল্ড ফ্রম P2P ব্র্যান্ড মার্কেটিং টিম, যেটা নিয়ে অ্যাকচুয়ালি আমরা দীর্ঘ 1 বছর ধরে কাজ করছিলাম এবং দিস ইজ দ্য পারফেক্ট টাইম। এই সময় আমরা আসলে আমাদের দ্বারটা উন্মোচন করি। সো আমরা যদি আমাদের আইডিয়াটা নিয়ে যদি বলি, আইডিয়া বিহাইন্ড P2P ইনসাইডার। So when you thinking about a platform for real estate and construction things, so P2P Insider is ultimate solution for you. আমাদের প্রতিটি এপিসোডে আমরা ট্রাই করব একজন করে রিসোর্স পারসনকে আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য, যারা কিনা কনস্ট্রাকশন টেকনোলজি, নেক্সট লেভেল প্রপার্টি ইনভেস্টমেন্ট অ্যান্ড আদার্স যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবেন। সো দিস ইজ দ্য ভেরি ফার্স্ট এপিসোড অ্যান্ড আজকে আমাদের সাথে থাকছেন আর্কিটেক্ট মাহাদি ইফতেখার, ডিরেক্টর P2P ফ্যামিলি। সো দিস ইজ আওয়ার ফার্স্ট শো অ্যান্ড পরবর্তী যে এপিসোডগুলো আছে এই এপিসোডগুলো আমাদের সাথে সঞ্চালক হিসাবে কাজ করবেন মাহাদি স্যার। সো স্যার কেমন আছেন? স্যার আপনার মাইকটা আনমিউট করতে হবে। ধন্যবাদ আরিয়ান আপনাকে অনুষ্ঠানে আমাদেরকে
আশা করি আমাদের আজকের বয়স আমাদের সেক্টরের গুণগত মান এবং ডেভেলপমেন্ট মান এবং ডেভেলপমেন্ট ব্যাকগ্রাউন্ড প্রতিষ্ঠা করবে। একটা কথা ধারা করবে আজকের অনুষ্ঠানে আমাদের সেক্টরে যারা পিপল আছেন সবাইকে আমরা প্রথম ইন্ট্রোডাকশন হিসেবে আজকে আমি পার্টিসিপেট করছি। দ্য নেক্সট টাইম আমরা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের জন্য গাইডলাইন আপনার সেটা নিয়ে আমরা ডিটেইল কাজ করব। ধন্যবাদ স্যার। আমার কাছে আমরা স্যার আলোচনার শুরুর দিকে আপনাকে অনুরোধ করব আমাদের প্রাণের শহর চট্টগ্রামকে নিয়ে কিছু বলার জন্য। স্যার আপনি যদি একটু সামনে এগিয়ে আসেন, আমার মনে হয় যে আমাদের অডিয়েন্সটা ক্লিয়ার শুনতে পাবে। আচ্ছা, আর আপনার মাইকটা একটু মিউট করবেন। ওকে, আমি যদি প্রথমে আমাদের রিয়েল এস্টেট সেক্টর নিয়ে প্রাণের শহর চট্টগ্রাম নিয়ে বলি, তাহলে আমি কারেন্ট ডেভেলপমেন্টটা নিয়ে সর্বপ্রথমে আলোকপাত করতে চাই। আপনি জেনে খুশি হবেন এই মুহূর্তে আমাদের প্রাণের শহর চট্টগ্রামকে নিয়ে মেগা একটা ডেভেলপমেন্ট প্রসেস গোয়িং অন বাংলাদেশে। আমি যদি এক্সাম্পল আকারে বলতে চাই, আমাদের কর্ণফুলী টানেল, আপনার মাতারবাড়ি হোল ডেভেলপমেন্ট, সিল্ক রোড, বে টার্মিনাল, দেন চট্টগ্রাম মধ্যরহাট থেকে এয়ারপোর্ট পর্যন্ত ফ্লাইওভার, মিরেশ্বরাই ইকোনমিক জোন, সবকিছু মিলে একটা মেগা কনস্ট্রাকশন গোয়িং অন। এবং এটা হোপফুলি যদি সবকিছু ঠিকঠাক মতো থাকে 2025-26 ভিতরে আমাদের মোস্ট অফ দ্য ডেভেলপমেন্ট ভিজিবল এবং কমপ্লিশন লেভেলে পৌঁছে যাবে। এরপরে কিন্তু আমাদের এই প্রাণের শহর, আমরা আজকে যেভাবে চট্টগ্রামকে চিনি ঠিক ওভাবে আমরা হয়তো চট্টগ্রামকে পাবো না, এটা অনেক বেশি ডেভেলপ একটা চট্টগ্রামে আমরা পেয়ে যাব। এবং আমার মনে হয় আমাদের সার্বিক যে বিভিন্ন সেক্টরগুলি আছে, স্পেশালি আমরা যেহেতু সরাসরি রিয়েল এস্টেট সেক্টরের সাথে জড়িত আছি, আমাদের এখনই সময় আমাদের ওই মেগা ডেভেলপমেন্টটাকে নিয়ে ওই পরিকল্পনাটার সাথে পরিপার্শ্বে আমরা আমাদের নিজস্ব ডেভেলপমেন্টটাকে কিভাবে আরো অর্গানাইজড করতে পারি, বেটার প্ল্যানিং এ নিয়ে আসতে পারি এবং কনসেপ্টটাকে আরো অনেক বেশি ডেভেলপ করতে পারি আমাদের রিয়েল এস্টেট সেক্টরে, এখনই আমাদের মনোযোগ দেওয়ার সময়। আমরা জানি যে চট্টগ্রামে আসলে বহুদিনের পুরানো অ্যাকচুয়ালি ইতিহাস বা অনেক ঐতিহ্য আছে, আমাদের অনেক হেরিটেজ আছে। সো এই সম্ভাবনার শহর নিয়ে আমি স্যার যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে চট্টগ্রামের রিয়েল এস্টেটের ইতিহাস সম্পর্কে আপনি যদি আমাদের দর্শকদের সাথে কিছু শেয়ার করেন, আমার মনে হয় যে এই ইনফরমেশনটা আমাদের সবারই খুব কাজে লাগবে এবং আমাদের দর্শকদেরও খুব কাজে লাগবে। আমরা যদি প্রথমে চট্টগ্রামের রিয়েল এস্টেট হিস্ট্রি নিয়ে কাজ করি, সো ফার অ্যাজ আই নো ইট স্টার্টেড ইন দ্য মিডল অফ 90s। একদম স্বল্প পরিসরে চট্টগ্রাম রিয়েল এস্টেটটা শুরু হয় 95-96 এর দিকে, কিন্তু 2001 এ এসে আমাদের রিয়েল এস্টেটটা অনেক বেশি ফ্লোরিস্ট হয় চট্টগ্রাম রিয়েল এস্টেট। ওই সময়ে বেশ ভালো ভালো কিছু ডেভেলপার, প্রিমিয়াম কিছু ডেভেলপার যারা এখনো বাংলা চট্টগ্রামের সুনামের সাথে কাজ করছেন, তারা তাদের রিয়েল এস্টেট জার্নিটা শুরু করে চট্টগ্রামে। আপ টু 2013 চট্টগ্রামের রিয়েল এস্টেট বেশ ভালোভাবে এগিয়ে যায়। ওই সময়টাতে মানে চট্টগ্রামের রিয়েল এস্টেট সেক্টরটা বেশ ভাইব্রেন্ট ছিল, স্পেশালি 2009 to 2013 আমাদের রিয়েল এস্টেট সেক্টরের কিন্তু স্পিড বেশ হাই ছিল। তখন আমাদের প্রপার্টি ভ্যালু অনেক বেশি ছিল, অনেক রিয়েল এস্টেট ডেভেলপার ওই সময়টাতে বেশ কোয়ালিটি প্রজেক্ট নিয়ে কাজ করলো। কিন্তু 2013 শেষের দিকে সাডেন আমাদের পলিটিক্যাল মানে আনফরচুনেট পলিটিক্যাল আনরেস্টের কারণে 2013 শেষের দিকে আমাদের চট্টগ্রামের রিয়েল এস্টেটটা ম্যাসিভলি সাফার করে এবং এই সাফারিংসটা আপ টু 2016 এর মাঝামাঝি পর্যন্ত বেশ ভালোভাবে আমাদের রিয়েল এস্টেট সেক্টরকে আপনার স্লো ডাউন করে দেয়। এই ডাউনফলটার অবশ্য একটা পজিটিভ সাইডও আছে।
ওই সময় একটা বড় ধরনের মার্কেট কারেকশন হয়েছে। মার্কেট কারেকশন যদি বলি, যারা আসলে নন এক্সপেরিয়েন্সড, ইনএক্সপেরিয়েন্সড, নন কোয়ালিটি কিংবা ল্যাক অফ কমিটমেন্ট, মানে কমিটমেন্ট সম্পূর্ণ যেসব রিয়েল এস্টেট ডেভেলপার ছিল, তারা কিন্তু ধীরে ধীরে ওই সময়টাতে মার্কেট থেকে কুইট করে। এবং থ্যাঙ্কস টু আওয়ার কমিটেড ভেরি ফিউ বাট ভীষণ রকম কমিটেড ডেভেলপারদেরকে, সংখ্যা খুবই নগণ্য কিন্তু অল্প কিছু ডেভেলপার প্রচন্ড রকম কমিটমেন্ট নিয়ে ওই স্রোতের, মানে ওই কঠিন সময়টা কিন্তু ওনারা পার করেছে এবং যে কোনো মূল্য ওনারা রিয়েল এস্টেট সেক্টরটাকে কন্ট্রিবিউট করে গেছে, ক্লায়েন্টের প্রতি তাদের কমিটমেন্টটাকে বজায় রেখেছে। এবং এই কমিটমেন্টটার বিনিময়ে আসলে 2016 এর মাঝামাঝি থেকে আবার চট্টগ্রাম রিয়েল এস্টেটটা ধীরে ধীরে আপনার গতি পাওয়া শুরু করলো। এবং এই গতিটা ফরচুনেটলি আপ টু 2019 পর্যন্ত, 2020 বিফোর স্টার্ট অফ আওয়ার গ্লোবাল প্যান্ডেমিক, এটা একটা স্টেবল জায়গায় ছিল। সো থ্যাঙ্কস টু আওয়ার ইয়াং বাট কমিটেড ম্যানি লিডার্স অফ দ্য ডিফারেন্ট ডেভেলপার কোম্পানিজ, এবং তাদের কন্ট্রিবিউশনটা অবশ্যই চট্টগ্রাম রিয়েল এস্টেটে সবাই সবসময় স্মরণ করবে। তাদের যে ডেডিকেশন, কমিটমেন্ট এবং কঠিন সময় সামনের দিকে এগিয়ে যাওয়ার যে তীব্র প্রচেষ্টা, এই জিনিসটা সবসময় অ্যাপ্রিসিয়েবল। থ্যাংক ইউ স্যার। স্যার, আমরা জানি যে দীর্ঘ সময় ধরে আসলে আমরা একটা খারাপ সময় অতিবাহিত করছি, ইটস অ্যাবাউট দ্য কোভিড। সো স্যার, আপনার কি মনে হয় যে এই কোভিড-19 আমাদের রিয়েল এস্টেট সেক্টরে কতটুকু ইম্প্যাক্ট ফেলেছে? বাংলাদেশকে একটা বড় এবং এখানে যদি কোভিড-19 আমাদের রিয়েল এস্টেট সেক্টর মাঝামাঝি ধীরে ধীরে আবার রিকভার একটু 2016 থেকে আমাদের রিয়েল এস্টেটটা যে রিকভার করলো, এই রিকভারিটা অলমোস্ট 2020 পর্যন্ত বেশ ভালো লেভেলে রিকভারি হয়েছিল। কিন্তু আনফরচুনেটলি মানে গ্লোবাল প্যান্ডেমিক তো আমরা অস্বীকার করতে পারবো না। 2020 মার্চে এসে যে গ্লোবাল প্যান্ডেমিকে আমাদের রিয়েল এস্টেট সেক্টর হিটেড হলো, অ্যাটলিস্ট প্রথম 6 মাস আমাদের টোটাল রিয়েল এস্টেট সেক্টর পাজল ছিল, ভীষণ রকম কনফিউশনের মধ্যে পড়ে যায় যে হ্যাঁ পরবর্তী স্টেপ কি হবে, কোন দিকে যাবে। এই জিনিসটা নিয়ে দীর্ঘ একটা লম্বা সময় ধরে আমাদের রিয়েল এস্টেট সেক্টর কনফিউজ ছিল। কিন্তু ওই যে বললাম, আমাদের বাংলাদেশ এত দ্রুত বর্ধনশীল একটা কান্ট্রি, এত ফার্স্ট ডেভেলপিং একটা কান্ট্রি, এবং এত বেশি প্রতিকূলতা আমাদের বাংলাদেশ সবসময় ফেস করে বিভিন্ন সেক্টরে। তো ওই প্রতিকূলতা ফেস করতে করতে আমাদের যে অ্যাডাপ্টেবিলিটি তৈরি হয়েছে, এই অ্যাডাপ্টেবিলিটি পরবর্তীতে মানে করোনা মহামারীর মাঝেও আমাদের কিন্তু ভীষণ রকম কাজে লেগেছে। আমি যদি একটু ইলাবোরেটলি বলি যে আফটার জাস্ট 6 মান্থস অফ কোভিড প্যান্ডেমিক আমাদের রিয়েল এস্টেট সেক্টর কিন্তু আবার গ্র্যাজুয়ালি ঘুরে দাঁড়ালো, দো দেয়ার ওয়াজ ওয়ান মোর কারেকশন ইন দ্য হোল সেক্টর। যে যারা এর বাইরেও আর অল্প কিছু আফটার 2013 অল্প কিছু যারা নন কোয়ালিটি, নন কমিটেড ডেভেলপার ছিল, তাদেরও কিন্তু পরবর্তীতে 2020 কোভিড প্যান্ডেমিকের পরে ওই মার্কেটটা আরেকবার কারেকশন হয়ে গেল এবং নন কমিটেড ডেভেলপার অলমোস্ট মার্কেট থেকে কমে গেল। এটার একটা পজিটিভ সাইড ইম্প্যাক্ট পড়লো, যেটা হচ্ছে আমাদের যারা কমিটেড এবং বেটার থিঙ্কিং ডেভেলপার যারা আছেন, ওনারা কিন্তু ওই সময়টাকে খুব ভালোভাবে কাজে লাগিয়েছে। এবং আজকের দিনে যদি আপনি জাস্ট এই ডেল্টা ভ্যারিয়েশনটা আসার আগ পর্যন্ত আমি যদি রিয়েল এস্টেট সেক্টরের চট্টগ্রামের কারেন্ট সিচুয়েশনটা বলি, কোভিড প্যান্ডেমিকের সিচুয়েশনটা বলি, ইট ওয়াজ কোয়াইট গুড। যারা ভালো প্রিমিয়াম কিংবা সেমি প্রিমিয়াম প্রজেক্ট নিয়ে কাজ করছিল, তাদের কিন্তু মার্কেট পারফরমেন্স বেশ ভালো ছিল এবং দ্য রিটার্ন ওয়াজ গুড। এখানে একটা জিনিস একটু আপনাকে ইনফর্ম না করলেই নয়, অথবা আমাদের শেয়ার না করলেই নয়, প্যান্ডেমিক কিন্তু আমাদের একটা বড় লেসন দিয়েছে, অথবা আপনি বলতে পারেন আমাদের দেশের ইনভেস্টমেন্ট ক্যারেক্টারটাকে প্যান্ডেমিক কিন্তু ম্যাসিভলি চেঞ্জ করে দিয়েছে। বিফোর প্যান্ডেমিক এটা খুব জেনারেল প্র্যাকটিস ছিল, আমরা খুব সহজেই দেশের বাইরে চলে যেতাম, ফরেন ইনভেস্টমেন্ট করতাম, ফরেন প্রপার্টিতে আমাদের ইনভেস্টমেন্টগুলি চলে যেত।
এবং আলটিমেটলি দেখা যেত যে আমাদের দেশের রিয়েল এস্টেট সেক্টরে যে মানিটা রোটেট করতে পারতো সেই মানিটা বাংলাদেশে রোটেট না করে দেশের বাইরে চলে যেত। থ্যাঙ্কস টু প্যান্ডেমিক, যে প্যান্ডেমিক আমাদেরকে অ্যাটলিস্ট এই রিয়েলাইজেশনটা দিয়েছে যে না, those investment are critical, those investment are non-feasible, even non-traceable for the future generation. এটার ফলে যেটা হলো আমাদের মানি মার্কেটে, স্পেশালি ইন রিয়েল এস্টেট সেক্টর, আমাদের লোকাল মানি যেটা আগে সহজে দেশের বাইরে চলে যেত, এই জিনিসটা অনেক বেশি রোটেট করলো। এবং এই রোটেশনটা কিন্তু একটা সার্টেন গ্রুপ অফ প্রজেক্টসকে বেশ ভালোভাবে সাহায্য করেছে। আলটিমেটলি আমরা যেটা দেখলাম যে ওই মানি রোটেশনটা বাংলাদেশে হওয়ার আমাদের যেভাবে প্যান্ডেমিকের ম্যাসিভ রিয়েল এস্টেট ক্রাইসিস তৈরি হওয়ার কথা, ওটা অনেকটুকু ওভারকাম করেছে। হ্যাঁ, ছোট স্মল ইনকাম গ্রুপ পিপলের যে একদম ছোট ইকোনমিক রিয়েল এস্টেট ডেভেলপমেন্টটা ছিল, এটা হয়তো ওইভাবে আপনার কন্টিনিউড হয় নাই প্যান্ডেমিক সময়, বাট প্রিমিয়াম আর আপার প্রিমিয়াম যে প্রজেক্টগুলো আছে, এই প্রজেক্টগুলো কিন্তু বেশ ভালোভাবে আমার মনে হয় সাস্টেন করেছে। এই ক্ষেত্রে আমি আমাদের ডেভেলপারদেরকে, যারা প্র্যাকটিসিং ডেভেলপার আছেন, কোয়ালিটি প্রোডাক্টস, কোয়ালিটি কমিটমেন্টস, অন টাইম হ্যান্ডওভার, তাদের ভূমিকাটাকে বেশ ভালোভাবে আমি মূল্যায়ন করতে চাই। এবং তারা এই প্যান্ডেমিকের ভিতরেও কিন্তু তাদের কমিটমেন্টটা, ক্লায়েন্টের প্রতি কমিটমেন্ট, ল্যান্ড ওনারের প্রতি কমিটমেন্ট, ওভারঅল রিয়েল এস্টেট মার্কেটের প্রতি কমিটমেন্ট, সোসাইটির প্রতি কমিটমেন্টটা তীব্রভাবে ধরে রেখেছে। এমনও আমি দেখেছি যে অ্যাবসোলুট প্যান্ডেমিক লকডাউন গোয়িং অন, কিন্তু রিয়েল এস্টেট মেনি অফ দ্য ডেভেলপার্স তাদের ওয়ার্কার, ম্যান পাওয়ারকে সাইটের ভিতরে সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট রেখে কনস্ট্রাকশন কন্টিনিউ করে গেছে। দিস ইজ আ ভেরি গুড সাইন। হ্যাঁ, দিস ইজ আ ফিউ নাম্বার অফ ডেভেলপার্স, স্টিল দ্য কমিটমেন্ট ইজ দেয়ার। এবং এটা আমাদেরকে অনেক বেশি আশাবাদী হতে সাহায্য করে যে হ্যাঁ না, আমাদের এই সেক্টরে যদি আমরা আজকে যে ইনিশিয়েটিভটা নিয়েছি, আমরা যে প্রোগ্রামটা আজকে কন্ডাক্ট করছি, এটা কন্টিনিউশন যদি আমরা পারফেক্টলি করতে পারি, এবং আমরা যদি অনেকগুলো মানে মতামত কিংবা মানুষের ইনোভেটিভ আইডিয়াকে এখানে অ্যাকোমোডেট করতে পারি গ্র্যাজুয়ালি, ওই কন্ট্রিবিউশনটা যদি ধীরে ধীরে আমাদের রিয়েল এস্টেট মার্কেটে আমরা পেনিট্রেট করতে পারি, হোপফুলি একটা নির্দিষ্ট সময় পরে চট্টগ্রাম রিয়েল এস্টেট সেক্টর আর অনেক বেশি ডেভেলপ করে যাবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। স্যার, আমি যতটুকু জানি স্যার, আপনি দীর্ঘদিন ধরে অ্যাকচুয়ালি মার্কেটে কাজ করছেন এবং মোর ওভার আপনার এক্সপিরিয়েন্স 20 ইয়ার্স প্লাস, এবং আপনি বহু কোম্পানি এবং সাথে, এবং আপনি আর্কিটেক্ট কনসালটেন্ট হিসাবে আপনি কাজ করেছেন। এবং চট্টগ্রামের রিয়েল এস্টেটের যে আমরা যদি ইনোভেশনের কথা বলি, অ্যাডাপশনের কথা বলি, তো সব কিছুতে আপনার একটা বড় ভূমিকা আছে। সো একজন আর্কিটেক্ট হিসাবে, একজন স্থপতি হিসাবে মানে এই রিয়েল এস্টেট মার্কেটে আপনার পর্যবেক্ষণগুলো কি স্যার, যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। ধন্যবাদ আরিয়ান, আমাকে এরকম একটা গুরুত্বপূর্ণ মানে প্রশ্নে আলোকপাত করার সুযোগ দেওয়ার জন্য। আমি যদি ঠিক মূল্যায়ন না বলে যদি আমি আমাদের লিমিটেশনস গুলো বলি, ফার্স্ট আমি লিমিটেশনস গুলো বলি, দেন আমাদের পজিটিভ সাইড গুলো নিয়ে আমরা ডিসকাশন করব। যেটা হচ্ছে এই মুহূর্তে আমাদের চট্টগ্রামের মেজর যে লিমিটেশন রিয়েল এস্টেট সেক্টরে, যেটা হচ্ছে নাম্বার অফ এরিয়াস আমাদের ক্লায়েন্টের কাছে, ভেরি ফিউ নাম্বার অফ এরিয়াস আমাদের ক্লায়েন্টের কাছে অ্যাট্রাকটিভ। এক্সাম্পল আকারে যদি বলি, চট্টগ্রাম রিয়েল এস্টেটটা অল্প কিছু জায়গার মধ্যে সীমাবদ্ধ, এবং দেখা যাচ্ছে খুব পাশাপাশি অনেক ভালো এরিয়া আছে, কিন্তু ওই এরিয়াগুলোতে রিয়েল এস্টেট ভাবে ফ্লোরিশ করছে না, ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো ভাবে ফ্লোরিশ করছে না। এক্সাম্পল আকারে যদি বলি, নর্থ খুলশি থেকে বের হয়ে যদি আমরা সাউথ খুলশিতেই যাই, তাহলে দেখা যাচ্ছে রিয়েল এস্টেটের ডিমান্ড অনেক কমে যাচ্ছে। আমরা আবার সাউথ খুলশি থেকে যদি আমরা সিম্পলি জাকির হোসেন রোডে চলে আসি, কিংবা আমরা গরিবুল্লাহ শাহ হাউজিং বলি, এই অথবা লালখান বাজারের কথাই বলি, আমাদের রিয়েল এস্টেট প্রোডাক্টের কিন্তু ভ্যালুয়েশন এবং ডিমান্ড রেডিক্যালি ফল করছে। এই জায়গাটাতে আমার মনে হয় একটা চেঞ্জ আসা দরকার, মানুষের মাইন্ডসেটে চেঞ্জ আসা দরকার, ডেভেলপারদের আরো অনেক বেশি ক্যাম্পেইন করা দরকার, ডেভেলপারদের আরো অনেক চ্যালেঞ্জ নিয়ে ডিফারেন্ট লোকেশনে ইনভেস্টমেন্ট করা দরকার।
আর নর্থ খুলশিতে একটা প্রোডাক্টের প্রাইস হয়তো 8,000, 9,000, 10,000 টাকা, সাউথ খুলশিতে আসলে এটা 6,000 অথবা 7,000 নেমে যাচ্ছে। আবার সাউথ খুলশি থেকে সিম্পলি জাকির হোসেন রোড বাই লেনে আসলে এটা 5,000 নেমে যাচ্ছে। এখন আপনি তো একটা কোয়ালিটি মানে প্রজেক্ট করতে পারবেন না 5,000, 5,500 দিয়ে। সো the project should be distributed in different locations, different quality areas. It should be distributed. এটা হচ্ছে একটা মেজর লিমিটেশনস যে, এবং এটার ফলে যেটা হচ্ছে কিছু লিমিটেড জায়গায় ডেভেলপারদের ফোকাস এবং কনসেন্ট্রেশন থাকে, ওই জায়গাগুলোতে অনেক বেশি ল্যান্ডের ডিমান্ড। আবার প্যারালালি ওই স্পেসিফিক জায়গাগুলোতে যেহেতু ল্যান্ডের ডিমান্ড বেশি, ডেভেলপারের মানে প্রোডাক্টের ভ্যালু বেড়ে যাচ্ছে, এবং ভালো যারা লিডিং ডেভেলপার আছে শুধুমাত্র লিমিটেড জায়গায় ফোকাস করার কারণে আমাদের যারা জেনারেল ক্লায়েন্টস আছে ওনারাও আবার মানে ইকোনমিক প্রজেক্টগুলো থেকে আপনার দূরে সরে যাচ্ছে। তো আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, একটা ইমব্যালেন্স তৈরি হচ্ছে। যেসব এরিয়াগুলি নন পপুলার ওই জায়গাগুলোতে ইনএক্সপেরিয়েন্সড নন কমিটেড ডেভেলপার অনেক বেশি সংখ্যক প্রজেক্ট নিচ্ছে, আর যারা প্রিমিয়াম প্রজেক্ট যারা হয়তো 7,000 or 7,000 অ্যাবভ বিক্রি করতে চাচ্ছে তারাই শুধুমাত্র প্রিমিয়াম জায়গাগুলোতে ওদের প্রজেক্টগুলো নিয়ে কাজ করছে। সো এটা যদি একটু আমাদের ওভারঅল চিটাঙের রিয়েল এস্টেট মাইন্ডসেটটা যদি একটু চেঞ্জ আনা যায়, এবং ডেভেলপাররা কিংবা আপনার যারা বায়ার্স আছেন সবাই মিলে যদি বিভিন্ন লোকেশনে ভালো প্রজেক্টগুলিকে আমরা ডিস্ট্রিবিউট করে দিতে পারি, ইট উইল বি ভেরি নাইস। আমি যদি এই প্রসঙ্গে বলি যে চট্টগ্রাম ছোট্ট একটা শহর, কিন্তু আপনি ইন এ সেন্স যদি আপনি বলেন যে হালি শহর কিংবা ঢাকা রেসপেক্টে যদি আপনি চট্টগ্রামকে মূল্যায়ন করেন, চট্টগ্রাম কিন্তু খুব বড় এরিয়া না। এর মাঝেও দেখা যাচ্ছে যে আমাদের খুবই অল্প কিছু জায়গায় ডেভেলপমেন্ট প্রসেসটা গ্রো করেছে। ঢাকায় যদি বলেন হিউজ এরিয়া, মিরপুর বলেন কিংবা আপনার আপ টু সাভার পর্যন্ত রিয়েল এস্টেট অনেক ভালোভাবে ফ্লারিশ করে গেছে। আর ঢাকার ভিতরে গুলশান, বনানী, বারিধারা, ধানমন্ডির বাইরেও কিন্তু সেগুনবাগিচা থেকে শুরু করে ইভেন যাত্রাবাড়ি পর্যন্ত, দ্যাট মিনস দ্য হোল সিটি ইজ আন্ডার কোয়ালিটি রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট। ঠিক এই জায়গাটাতেই যদি আপনারা একটু খুব কেয়ারফুলি সবাই খেয়াল করেন, আপনি দেখবেন যে চট্টগ্রামে কিন্তু ওইভাবে আসলে রিয়েল এস্টেটটা বিভিন্ন জায়গায় ফ্লোরিশ করে নাই, লিমিটেড জায়গায় রিয়েল এস্টেটটা কাজ করছে। এটা কিন্তু আমাদের ডাইভার্সিটি কমাচ্ছে এবং আমাদের প্রোডাক্ট ভ্যারিয়েশন কমে যাচ্ছে, ইকোনমিক প্রজেক্টের নাম্বার কমিয়ে দিচ্ছে, এবং রিয়েল এস্টেট চ্যালেঞ্জটাও আপনার বেড়ে যাচ্ছে লিমিটেড জায়গায়। এর বাইরে যদি আমি আরেকটা পয়েন্টে আপনার একটু আলোকপাত করি আমাদের এই কনস্ট্রাকশন সেক্টরটা নিয়ে, আমাদের প্ল্যানিং অফ কনস্ট্রাকশন শিডিউল, আমাদের এভারেজ একটা মাইন্ডসেট আছে যে আমাদের একটা রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট মিনস 4 to 5 ইয়ার্স। একটা 10-12 কাঠা কিংবা 15 কাঠার একটা সিম্পল প্রজেক্ট দেখা যাচ্ছে 4 থেকে 5 বছরের একটা মাইন্ডসেট নিয়ে আমরা কাজ শুরু করি। এটার ফলে যেটা হয় আমাদের কনস্ট্রাকশন গুলো মানে বেশ স্লোলি আগায়, আমাদের ওভারঅল মাইন্ডসেটটাই অনেক বেশি স্লো থাকে। আমরা ড্রয়িং ডিজাইন লেভেলটাতেও যেহেতু আমার হাতে 5 বছর অথবা 4 বছর সময় আছে, আমরা ড্রয়িং ডিজাইন আফটার এগ্রিমেন্ট উইথ দ্য ল্যান্ড ওনার্স, আমরা ড্রয়িং ডিজাইনটাও স্লো ডেভেলপ করি। এটা সমন্বয়হীনতা কাজ করে ড্রয়িং ডিজাইনের ইনিশিয়াল লেভেলটাতে। পরবর্তীতে আমরা প্রপোর্শনেটলি একটা কোয়ালিটি টাইম আমাদের ডিলে হয়ে যায় আমাদের অথরিটি অ্যাপ্রুভাল গুলোতে। অথরিটি অ্যাপ্রুভাল কমপ্লিট হওয়ার পর আমরা যখন কনস্ট্রাকশন কমেন্স করি, এটা তো একটা সিগনিফিকেন্ট লম্বা সময় আমরা কিল করে ফেলি। আমি কিল শব্দটা ইউজ করছি উইথ ডিউ রেসপেক্ট টু এভরিবডি। আমার কাছে যেটা মনে হয় ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে যদি খুব কোঅর্ডিনেটেড একটা প্ল্যানিং নিয়ে কাজটা শুরু হয় যে হ্যাঁ দিস ইজ মানে আর্কিটেকচারাল ড্রয়িং উই শ্যাল কমপ্লিট উইদিন দিস টাইম লিমিট, দেন হচ্ছে অথরিটি অ্যাপ্রুভালটা, যদিও এটা অথরিটির উপর ডিপেন্ড করে অনেক ক্ষেত্রে, তারপরও এটাকে কিভাবে মিনিমাইজ করা যায় সময়টাকে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমরা কিভাবে আমাদের টোটাল কনস্ট্রাকশন ডিউরেশনটাকে লিমিটেড করতে পারি, এই জায়গাটাতে আমাদের অনেক বেশি কাজ করার সুযোগ আছে। এখানে একটা মেজর ইম্প্যাক্ট রাখে অবশ্য আমাদের ওয়ে অফ পলিসি অফ আপনার রিটার্ন ফর দ্য ডেভেলপার। লাইক আমাদের একটা জেনারেল পারসেপশন আছে যে একটা প্রজেক্টের যদি আমরা লম্বা ডিউরেশন করে কনস্ট্রাকশন ডিউরেশনটাকে লম্বা করে রাখি,
তাহলে আমাদের বায়ার্স যারা আছে, অ্যাপার্টমেন্ট অর কমার্শিয়াল স্পেস হোয়াটএভার দ্য কেসেস, ওরা বেশ ভালো সংখ্যক ইনস্টলমেন্ট আপনার পেতে পারে, অনেকগুলো ইনস্টলমেন্টে ওনারা পেমেন্ট করতে পারে। তাহলে আমাদের কনস্ট্রাকশনও স্লো হলো, অনেকগুলো মানে বায়ার্সরা ইনস্টলমেন্ট ফ্যাসিলিটিটা অনেক লম্বা সময় ধরে পাবে। কিন্তু এখানে একটা হিডেন নেগেটিভ সাইড আছে। হিডেন নেগেটিভ সাইড মিনস হচ্ছে যে এতে কিন্তু কনস্ট্রাকশন কস্ট বেশ অনেকটাই বেড়ে যায়, কারণ আমাদের যারা কনস্ট্রাকশন কোম্পানি আছে, যারা রিয়েল এস্টেট ডেভেলপার আছেন, তাদের কিন্তু ওভারহেড কস্ট অনেক বেড়ে যায়। আমি একটু এভারেজ মানে স্মল অর মিডিয়াম একটা রিয়েল এস্টেট প্রজেক্টের এভারেজ মান্থলি ওভারহেড কস্ট নট লেস দেন 3 to 5 লাখ টাকা বাংলাদেশি টাকা। সো এক বছরেই কিন্তু এটা অলমোস্ট 50 থেকে 60 লাখ টাকার ইম্প্যাক্ট ফেলে দিচ্ছে। ইট ইজ 2 ইয়ার্স, তার অনেক বড় ইম্প্যাক্ট ফেলে দিচ্ছে। এখন এই জায়গাটা থেকে আমাদের আসলে উত্তরণের উপায় কি? ইনস্টলমেন্ট বেশি করে না দিলে আবার বায়ার কিনতে চাচ্ছে না, আবার প্যারালালি যদি কনস্ট্রাকশনটা স্লো হয়, ডেভেলপারের আপনার কনস্ট্রাকশন কস্ট বেড়ে যাচ্ছে। আবার মজার ব্যাপার হচ্ছে, আমরা যখন একটা ডেভেলপমেন্ট ফার্ম যখন একটা প্রজেক্ট শুরু করে, তার ইনিশিয়াল একটা বাজেট থাকে, ইনিশিয়াল একটা ক্যালকুলেশন থাকে, হি স্টার্টস ইন দ্যাট পয়েন্ট। আনফরচুনেটলি যখন 4 or 5 ইয়ার্স লং হয়ে যায় একটা কনস্ট্রাকশন, আমাদের মার্কেট প্রাইস কিন্তু কন্টিনিউয়াস বিল্ডিং ম্যাটেরিয়াল প্রাইস কিন্তু কন্টিনিউয়াস ইনক্রিজ করে ইচ এন্ড এভরি ইয়ার। দেখা যাচ্ছে সামটাইমস আমরা একটা যখন প্রজেক্ট শুরু করে রিয়েল এস্টেট ডেভেলপার, এবং প্রজেক্ট যখন শেষ হয়, কারণ মেইনলি ফিনিশিং এর কাজটা কিন্তু এন্ড অফ দ্য প্রজেক্ট হয়, অলমোস্ট 3rd ইয়ারের মাঝামাঝি অথবা 4th ইয়ারে যে ফিনিশিং এর কাজটা ম্যাসিভলি হয়। এই ক্ষেত্রে যেটা হয় যে কনস্ট্রাকশন কস্ট ততদিনে অনেকটুকুই, মানে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল কস্ট ততদিনে অনেকটুকুই বেড়ে যায়, যেটা আবার ডেভেলপারদের একটা পয়েন্ট অফ ফ্রাস্ট্রেশন, যে হ্যাঁ প্রজেক্টের যে ইনিশিয়াল বাজেট হয়েছে এটা হয়তো মানে কস্ট এফেক্টিভ হচ্ছে না। তখন কিন্তু আবার আনফরচুনেটলি, আমি বলবো না রেপুটেড ডেভেলপাররা করে, কিন্তু নন রেপুটেড ডেভেলপাররা তখন অনেক রকম কম্প্রোমাইজ করার চেষ্টা করে, অনেক রকম মানে মিস কমিটমেন্ট তৈরি করে ক্লায়েন্টের সাথে, যেটা আবার ক্লায়েন্টদের একটা বড় ফ্রাস্ট্রেশনের পয়েন্ট। এটা আমরা আসলে যারাই রিয়েল এস্টেট সেক্টরের সাথে আছে, অথবা যারা রিয়েল এস্টেট সেক্টরের সাথে ইনভলভ না, আমরা সবাই জানি দিস থিংস হ্যাপেন্স রেগুলারলি ইন আওয়ার কান্ট্রি। সো এই জায়গাগুলো থেকে বের হতে হলে অবশ্যই আমাদেরকে নতুন কিছু ইনোভেশন কিংবা কিছু পলিসি আমাদের ক্রিয়েট করতে হবে। আমার পক্ষ থেকে একটা অবজারভেশন বলেন আর সাজেশন বলেন, আমার কাছে যেটা মনে হয়, আমরা যদি আমাদের ব্যাংকিং, এখন কিন্তু ব্যাংক ইন্টারেস্ট বেশ কম, আমরা আমাদের লেস দ্যান 9% আসলে আমাদের রিয়েল এস্টেট ব্যাংক ইন্টারেস্ট। আমি যদি বলি আমাদের ব্যাংক ইন্টারেস্টটা যদি আমাদের রিয়েল এস্টেট ব্যাংকিং ইনভেস্টমেন্টটাকে যদি রিয়েল এস্টেট সেক্টরে আরো স্মার্টলি অ্যাকোমোডেট করা যায় ফ্রম বায়ার্স এন্ড, লাইক একজন বায়ার 4 বছর ধরে ইনস্টলমেন্ট দিতে চায়, ওকে, সে 2 বছরের মাথায় ব্যাংক লোনটা অ্যাভেল করে ওই ইনস্টলমেন্টটা অ্যাডভান্স ডেভেলপারকে দিয়ে দিলে কিন্তু ডেভেলপার কনস্ট্রাকশন টাইম অথবা ডিউরেশন কমানোর জন্য পলিসি মেক করতে পারে। আবার আমাদের ব্যাংক ইন্টারেস্ট পলিসিতে একটা নেগেটিভ সাইড আছে। রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টের প্রথম দিকে ওনারা শুধুমাত্র ব্যাংক ইন্টারেস্টটাই কাউন্ট করে, মানে ব্যাংক ইন্টারেস্টটাই রিডিউস করে, লাইক 95% হচ্ছে ব্যাংক ইন্টারেস্ট ডিডাক্ট করে মান্থলি ইনস্টলমেন্ট থেকে, আর 5% ডিডাক্ট করা হয়তো তার বেসিক থেকে অথবা মূল লোন থেকে। কিন্তু আমরা যদি এই ইনভেস্টমেন্টটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি, যে ডিউরিং কনস্ট্রাকশন বিফোর হ্যান্ডওভার যে ইনভেস্টমেন্টটা ডেভেলপাররা করবে, সরি ব্যাংক করবে, এবং আফটার হ্যান্ডওভার যে ব্যাংক ইন্টারেস্ট, এই দুটার মধ্যে যদি দুটা ডিফারেন্স আনা যায়, যে প্রথম 2 বছর অথবা 3 বছর মূল টাকাটা একটু বেশি ডিডাক্ট করবে আর পরবর্তীতে ইন্টারেস্টের কাউন্টডাউনটা বেশি করে আসলো, তাহলে কি হবে? তাহলে মানুষের মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করবে যে হ্যাঁ, আমি ব্যাংক ইন্টারেস্ট নিয়ে আমার ইনভেস্টমেন্টটা দ্রুততম সময় কমপ্লিট করে ফেলি, ডেভেলপারও আর্লি প্রজেক্ট করুক, আমি 4 বছর অথবা 5 বছর ধরে ইনভেস্টমেন্ট করেই গেলাম, আমি ভাড়াও দিচ্ছি, প্যারালালি আবার প্রতি মাসে একটা বড় অঙ্কের টাকা ইনভেস্ট করে যাচ্ছি আমার একটা প্রপার্টি ওন করার জন্য, যেটা আসলে কোয়াইট টাফ ফর নিউমারাস নাম্বার অফ পিপল। সো এই জায়গাটাতে আমাদেরকে অবশ্যই ব্যাংকিং ইন্টারেস্ট পলিসিতেও যদি একটু চেঞ্জ
আনতে পারি, যেটা আমরা পরবর্তীতে আরো ডিটেইল ডিসকাশন করব হয়তো ব্যাংকিং সেক্টরে যারা আছেন তাদের সাথে, যে দু ধরনের ব্যাংক ইন্টারেস্ট নিয়ে কাজ করতে পারি, সে আমাদের রিয়েল এস্টেটের ওভারঅল টাইম ডিউরেশনটাকে আমরা সেক্ষেত্রে রিডিউস করতে পারবো হোপফুলি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য। সো আমার কাছে মনে হচ্ছে স্যার এই আমাদের কমেন্ট বক্সে আসলে অনেকেই কমেন্ট করেছেন, অ্যান্ড আমার মনে হচ্ছে যে আমাদের আলোচনাটার মাধ্যমে মানুষ আসলে অনেক কিছু রিভিল করতে পারবে যেগুলো রিয়েল এস্টেট মার্কেটে একজন গ্রাহক হিসাবে সবারই আসলে জানা উচিত। স্যার আমার নেক্সট কোশ্চেনটা হচ্ছে বর্তমান এবং সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপটে রিয়েল এস্টেট সেক্টরে পজিটিভ ইম্প্যাক্টগুলো কি কি, এবং সেগুলো নিয়ে যদি আপনি আমাদের সাথে একটু শেয়ার করতেন। ইনফ্যাক্ট এটা নিঃসন্দেহে আমাদের সামাজিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপটে রিয়েল এস্টেটের ভূমিকাটা অনেক সিগনিফিকেন্ট, অনেক বেশি, অনেক পজিটিভ। আমাদের ন্যাশনাল যে জিডিপি আছে, জিডিপিতে কিন্তু রিয়েল এস্টেটের ভূমিকা অনেক বেশি, রিয়েল এস্টেটের কন্ট্রিবিউশনও অনেক বেশি। একটা সার্টেন সময় পর্যন্ত রিয়েল এস্টেট এক নাম্বার ছিল, ইফ আই এম নট রং। নাওএডেজ মোবাইল has taken that position in the top level of our GDP. Secondly, যেটা হচ্ছে যে রিয়েল এস্টেট এমন একটা প্ল্যাটফর্ম, এটা প্রথম তিনটা বেসিকে থার্ড বেসিকটা নিয়ে কিন্তু রিয়েল এস্টেট সেক্টর কাজ করে, লাইক ফুড, ফার্স্ট ইজ ফুড, সেকেন্ড ইজ ক্লথ, এন্ড থার্ড ইজ শেল্টার। এবং থার্ড মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড অ্যাবসলিউটলি যে নেসেসারি জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের শেল্টার, এবং এই শেল্টারটা নিয়ে রিয়েল এস্টেট কাজ করছে। সো অবভিয়াসলি এটার একটা ইম্প্যাক্ট আমাদের থ্রু আউট দ্য কান্ট্রি, থ্রু আউট দ্য সিটি, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড ডেফিনেটলি আছে। এই ক্ষেত্রে আমি যদি একটু আপনাকে আমাদের রিয়েল এস্টেট সেক্টরের একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি আপনাকে একটু সহজ করে যদি বুঝাই বলি, রিয়েল এস্টেট এমন একটা প্ল্যাটফর্ম যেটা হচ্ছে অনেক মানুষের, সব ধরনের, সব ইনকাম লেভেলের, সব মানে ইনকাম লেভেলের মানুষের নিজস্ব একটা শেল্টারের মানে নেসেসিটিকে ফুলফিল করার জন্য অনেকদিন ধরে কাজ করে যাচ্ছে। এক্সাম্পল আকারে যদি বলি, একটা সার্টেন সময় পর্যন্ত আপনার পার্সোনাল হাউস অনলি বিলং করতো হাই এন্ড রিচ পিপলের জন্য। রিয়েল এস্টেট এসে আমাদের প্রথম যে মানে সুযোগটা তৈরি করে দিল মিডল ক্লাস, আপার মিডল ক্লাস কিংবা আপার ক্লাস, whoever the person or whatever the income level is, we can dream for our own shelter. এর ধারাবাহিকতায় বিভিন্ন ইকোনমিক গ্রুপের বিভিন্ন রকম প্রাইস রেঞ্জের রিয়েল এস্টেট প্রোডাক্ট ধীরে 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 আমাদের মার্কেটে আসলো। এবং এখন আরো একটা মজার ব্যাপার হচ্ছে, আগে একটা সময় পর্যন্ত ছিল যে শুধুমাত্রই ওল্ডার এজে যে কেউ একটা রিয়েল এস্টেট প্রপার্টি ওন করতে পারবে, ইয়াং লাইফের মানুষের জন্য এটা একটা সুদূর প্রসারী চিন্তা ভাবনার ব্যাপার ছিল। অন সামস্টার একটা সার্টেন লেভেল পর্যন্ত আমাদের রিটায়ারমেন্টে যাওয়ার পরে লোকজন একটা রিয়েল এস্টেট প্রপার্টির কথা চিন্তা করতো। কিন্তু আজকের দিনে যদি আপনি দেখেন যে একদম ইয়াং ইনকাম গ্রুপ পিপল আফটার 35 to 40 they start plan to have their own shelter, own property. It may be small, it may be medium, it may be big, but they focus or they try to fulfill their dream in an early age. এটার ফলে যেটা হচ্ছে যে অনেক ডাইভার্সিফাইড রিয়েল এস্টেট আমরা পাচ্ছি এবং অনেক বেশি মানুষ আমাদের রিয়েল এস্টেটের ছায়াতলে আসছে। আর এর বাইরে আরেকটা বড় ক্রাইসিস রিয়েল এস্টেট কিন্তু সলিউশন করে দিয়েছে। এটা বিং অ্যান আর্কিটেক্ট আমি অনেক কাছে থেকেই দীর্ঘদিন ধরে এই জিনিসটা মানে অবজার্ভ করেছি। লেটস সে একজন ল্যান্ড ওনারের অথবা গ্রুপ অফ ল্যান্ড ওনারের ভাই বোন হতে পারে অথবা কো শেয়ারার হতে পারে, তাদের একটা স্মল পিস অফ ল্যান্ড অথবা মিডিয়াম সাইজ পিস অফ ল্যান্ড আছে। একটা সার্টেন সময় পর্যন্ত বিফোর রিয়েল এস্টেট ব্যাপারটা এমন ছিল, ওই প্রপার্টিটা আসলে সেল আউট না করে দিয়ে
আপনার, কারণ সবাই দেখা যাচ্ছে যে সব ধরনের সবার এফোর্ডেবিলিটি থাকে না ওইখানে, আর ডেভেলপমেন্ট করার মতো কোনো সুযোগ কিংবা এফোর্ডেবিলিটি থাকে না ওই গ্রুপ অফ ব্রাদার আর সিস্টার অর গ্রুপ অফ পিপল। আলটিমেটলি ওই প্রপার্টিটা সেল করতো এবং একটা সময়ের পরে একটা ফ্যামিলি হিস্ট্রি কিন্তু এখানে শেষ হয়ে যেত। তো রিয়েল এস্টেট এসে আমাদের এই প্রবলেমটা কিন্তু ম্যাসিভলি সলভ করে দিল। আজকের দিনে কি হচ্ছে, একজন ল্যান্ড ওনার তার প্রপার্টি একজন ডেভেলপারের সাথে এক্সচেঞ্জে চলে যাচ্ছে, মানে শেয়ারে অন শেয়ার বেসিস। ল্যান্ড ওনার তার শেয়ারের এগেনস্টে আপনার প্রপার্টি মানে নির্দিষ্ট সংখ্যক আপনার কমার্শিয়াল স্পেস অথবা অ্যাপার্টমেন্ট ফ্লোরস পেয়ে যাচ্ছে অথবা অ্যাপার্টমেন্টস পেয়ে যাচ্ছে। আলটিমেটলি কোশেয়ারদের মধ্যে, ভাই বোনদের মধ্যে প্রপার্টিটা কিন্তু ইজিলি ডিস্ট্রিবিউট করা যাচ্ছে, যেটা আমার ধারণা আমাদের সামাজিক এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও আমরা যদি দেখি এই প্রপার্টি ডিস্ট্রিবিউশনটা রিয়েল এস্টেটের মাধ্যমে অনেক বেশি সহজ হয়ে গেছে। আমি এই ক্ষেত্রে বলবো যে এখন অনেক ল্যান্ড ওনারের মধ্যে একটা জিনিস কাজ করে, আমরা আমাদের প্রপার্টি নিয়ে কি করব, আমরা কি ডেভেলপ করব কি করব না। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা দেখেছি যে ইনিশিয়াল লেভেলে ল্যান্ড ওনারদের মধ্যে হয়তো কনফিউশন থাকে, কিন্তু একটা সার্টেন স্টেজের পরে যখন কোয়ালিটি ডেভেলপারদের সংস্পর্শ তারা পায় এবং প্রপার্টি ডিস্ট্রিবিউশন যখন একটা প্রপার প্ল্যানিং এর মধ্যে চলে আসে, আমি ধর্মীয় দিক থেকেও বলবো যে ভাই বোনদের মধ্যে প্রপার্টি শেয়ারিং অনেক সহজ হয়ে গেছে এখন, এবং এটার আফটার ইফেক্টটা কিন্তু অনেক ভালো। যে যার মতো করে থাকছে, যে যার মতো প্রপার্টি পাচ্ছে এবং যে যার মতো প্রপার্টি থেকে রিটার্ন এনশিওর করতে পারছে। সো ইট উইল বি কন্টিনিউড। এবং যাদের মধ্যে এখনো কনফিউশন কাজ করে, আমি বলবো যে বিং এন কনসালটেন্ট ইন দিস সেক্টর, যে দ্য এন্ড ইজ মোস্ট অফ দ্য টাইম পজিটিভ। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। স্যার ধন্যবাদ আপনার মূল্যবান অ্যান্সারের জন্য। স্যার আমার নেক্সট কোশ্চেনটা হচ্ছে, আপনার কাছে কি মনে হয় যে আমাদের রিয়েল এস্টেট সেক্টরে কি কি সীমাবদ্ধতা আছে এবং আমাদের কি কি ইনিশিয়েটিভ নিয়ে এইসব সীমাবদ্ধতা কাটিয়ে নেওয়া উচিত, যাতে করে আসলে আমরা ইন্টারন্যাশনাল মানের রিয়েল এস্টেট সেক্টর হয়তো আমরা এটা কার্যকর করতে পারি স্যার? আরে এখানে আমি যদি ব্যাক করি আমার পুরনো ইতে, যে লিমিটেশনস গুলো নিয়ে আমি কথা বলেছি। লিমিটেশনস এর নাম্বার 1 পয়েন্ট তো হচ্ছে, স্পেশালি চট্টগ্রামের ক্ষেত্রে, যেহেতু আমাদের আজকের আলোচনা হচ্ছে চট্টগ্রাম কেন্দ্রিক, প্রথম কথা হচ্ছে ডেভেলপাররা লিমিটেড নাম্বার অফ এরিয়াজে কাজ করছে ডিউ টু ক্লায়েন্ট প্রেফারেন্স। ক্লায়েন্ট ওই লিমিটেড এরিয়াতে ডেভেলপমেন্টটা দেখতে চায় এবং ওখান থেকে প্রপার্টিটা বাই করতে চায়। এন্ড অফ দ্য ডে দিস ইজ এ বিজনেস ফর developers with combination of social commitments or other financial commitments. এই জায়গাটা থেকে আমাদের মাইন্ডসেট ডেফিনেটলি চেঞ্জ করতে হবে। এই জায়গাটাতে আমাদের অবশ্যই একটা পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে হবে, পজিটিভ চেঞ্জ আনতে হবে এবং আমাদের রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট লোকেশনটাকে ডাইভার্সিফাই করে দিতে হবে। যেহেতু আমি এই প্রসঙ্গটাতে একটু আগে ইলাবোরেট ডিসকাশন করেছি, আমি পরের একটা পয়েন্টে চলে যেতে চাই, যে আমরা আসলে কিভাবে আমাদের পুরো রিয়েল এস্টেট সেক্টরটাকে আরো অনেক বেশি পজিটিভ মাইন্ড ফ্রেমে নিয়ে আসতে পারি, আর অনেক বেশি ক্লোজ করে নিয়ে আসতে পারি আমাদের ফ্ল্যাট ওনারদের, বায়ারদের অথবা ইনভেস্টর, আমি যাই বলি তাদের কাছে। এটার জন্য আমার কিছু স্পেসিফিক ওন সাজেশন অর ওন অবজারভেশন আপনি বলতে পারেন আমার আছে। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখেছি, আমি যখন 2001-এ আমার এডুকেশন কমপ্লিট করে আপনার আর্কিটেকচার প্রফেশন হিসেবে শুরু করলাম, ওই সময়টাতে আমি ঢাকায় ফরচুনেটলি বেশ কিছু রিনাউন্ড ডেভেলপারের অ্যাপার্টমেন্ট ইন্টেরিয়র করার সুযোগ পেলাম। আমার ওই আর্লি এইজে যে অবজারভেশনটা আমার কাছে খুব মানে প্রাইম মনে হলো, যে উই আর ক্রিয়েটিং স্পেসেস but we have some limitations on focusing perfect spaces. Perfectness should be in all around, like our space creation, our floor layout, our furniture layout, plumbing layout, electrical layout, সব কিছুতে। এখন একটা প্রজেক্ট যখন আমরা একটা পার্সোনাল রেসিডেন্স আমরা যখন ডিজাইন করি,
আমরা যখন একটা পার্সোনাল রেসিডেন্স আবার ফার্নিচার লেআউট করি, ইলেকট্রিক্যাল লেআউট করি, প্লাম্বিং লেআউট করি, আমরা যারা কনসালটেন্ট আছে আমরা অনেক বেশি কনসেন্ট্রেট করি, স্পেশালি ফার্নিচার লেআউট, ইলেকট্রিক্যাল লেআউট এবং প্লাম্বিং লেআউট। অন দ্য আদার হ্যান্ড, আমি আমার ছোট অবজারভেশন যেটা ছিল যে ঠিক ততটাই আসলে রিয়েল এস্টেটের প্রজেক্টগুলোতে এই ফার্নিচার লেআউটের ব্যাপারটা কিংবা আপনার আদার যে ডিটেলসগুলি অনেকটা ওভারলোড হতো। এর ফলে যেটা হতো অনেক রকম মডিফিকেশনস, চেঞ্জেস ক্লায়েন্টের কাছ থেকে মানে করতে হতো, যেটা আমাদের রিয়েল এস্টেট ডেভেলপমেন্টকে অনেক বেশি স্লো করে দিত। প্লাস ল্যান্ড ওনার ডেভেলপারের মধ্যে অনেকগুলো কনফিউশন ক্রিয়েট করতো। ল্যান্ড ওনার প্লাস হচ্ছে বায়ারদের সাথে আবার অনেকগুলো কনফিউশন তৈরি করতো। সো আমরা এখানে যারা কনসালটেন্ট আছি, আমরা যদি ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে একটা প্রজেক্টকে, বেলা শেষে এক একটা অ্যাপার্টমেন্ট, এক একটা ইন্ডিভিজুয়াল হাউস, কিন্তু এটা আমাদেরকে মেনে নিতে হবে। কারণ আজকে যদি আমাদের রিয়েল এস্টেট সেক্টর না আসতো, অ্যাপার্টমেন্ট কালচারটা যদি আমাদের গ্রো না করতো, তাহলে কিন্তু দেখা যেত আমরা ছোট ছোট ইন্ডিভিজুয়াল বাড়ি করতাম বিভিন্ন রিমোট এরিয়াতে। সো আমরা কিন্তু প্রতিটা অ্যাপার্টমেন্ট একটা ইন্ডিভিজুয়াল হাউস হিসেবে আমাদের কনসালটেন্টদেরকে ট্রিট করতে হবে। আমাদেরকে একটা অ্যামেজিং ফ্লোর লেআউট ডেফিনেটলি ডেভেলপ করতে হবে, লাইটিং, ভেন্টিলেশন ইনশিওর করতে হবে, প্রপোর্শন অফ স্পেসেস পারফেক্টলি তৈরি করতে হবে, মাস্টার বেডরুম সাইজ শুড বি প্রপার, লিভিং রুম সাইজ শুড বি প্রপার, all the spaces should be proportionate with perfect size. Then আমাদেরকে অবশ্যই এনশিওর করতে হবে যে আমার ফার্নিচার লেআউটটা পারফেক্ট কিনা। বিকজ আমি চিটাগাং রিয়েল এস্টেট সেক্টরেও কাজ করছি প্রায় 2007 সাল থেকে আজকে 2021 সাল পর্যন্ত। আমার একদম মানে সরাসরি ফিল্ডের এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বলবো, একটা পারফেক্ট ফার্নিচার লেআউট কিন্তু একটা প্রজেক্টের অনেক রকম কমপ্লেক্সিটি থেকে প্রজেক্টটাকে অনেক দূরে সরিয়ে রাখে। লাইক একটা পারফেক্ট ফার্নিচার লেআউট একটা কনস্ট্রাকশন ইজি করে দেয়, ইলেকট্রিক্যাল ড্রয়িং ইজি করে দেয়, প্লাম্বিং ড্রয়িং ইজি করে দেয় ক্লায়েন্টদের জন্য, মানে ডিউরিং দ্য কনস্ট্রাকশন লেভেল, অথবা ইনফ্যাক্ট আসলে একটা সার্টেন লেভেল কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে ক্লায়েন্টদের মধ্যে যে মডিফিকেশনগুলো নেসেসিটি থাকে ওই জিনিসটাকে রিডিউস করে, যেটা আসলে একটা কনস্ট্রাকশন আওয়ারকে আপনার সিগনিফিকেন্টলি লো করে দিতে পারে। ইন মাই এক্সপিরিয়েন্স, অলমোস্ট 6 to 9 months construction hour can be reduced by a perfect solution of space, furniture layout, electrical and plumbing layout. আমাদের যারা আমরা যারা কনসালটেন্ট আছে, আর্কিটেক্টস আছে, ডিজাইনার্স আছে, আমাদের এই জায়গাটাতে আরো অনেক বেশি কন্ট্রিবিউট করার সুযোগ আছে। এই জিনিসটা আরেকটা উপকার করবে আমাদের যারা ল্যান্ড ওনার আছে কিংবা আমাদের যারা ফ্ল্যাট ওনার্স আছে, তাদের সাথে রিয়েল এস্টেট ডেভেলপারের দূরত্ব অনেকটুকু কমে নিয়ে আসবে, ইনডিসিশন কিংবা কনফিউশন গুলো কমাতে সাহায্য করবে। এক্ষেত্রে আমি বলবো যে ডেভেলপার, কনসালটেন্ট, ল্যান্ড ওনার, ফ্ল্যাট ওনার প্রত্যেকের মধ্যে একটা কোঅর্ডিনেটেড রিলেশন তৈরি করা যায় কিনা, যেটা আমাদের রিয়েল এস্টেট সেক্টরকে আরো অনেক বেশি সাহায্য করতে পারে। দেয়ার শুড বি ট্রান্সপারেন্ট, এভরিথিং শুড বি ট্রান্সপারেন্ট, অ্যাজ ম্যাক্সিমাম অ্যাজ পসিবল ট্রান্সপারেন্ট। এবং ওই ট্রান্সপারেন্সিটা আমাদের কনস্ট্রাকশন আওয়ার যেভাবে কমিয়ে নিয়ে আসবে, ওভারহেড কস্ট যেভাবে কমিয়ে নিয়ে আসবে, প্যারালালি আমাদের রিয়েল এস্টেট সেক্টরের উপর অনেক বেশি কনফিডেন্স বাড়িয়ে দিবে আমাদের ইনভেস্টরদেরকে কিংবা ল্যান্ড ওনারদেরকে। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের ল্যান্ড ওনার, আমাদের ইনভেস্টর যেরকম ইম্পর্টেন্ট, আমাদের ল্যান্ড ওনারও কিন্তু ভীষণ রকম ইম্পর্টেন্ট, বিকজ দে আর গিভিং দ্য অপরচুনিটি টু ডেভেলপ দ্যার প্রিসিয়াস ল্যান্ড, অ্যান্ড ফ্রম দ্যাট পয়েন্ট হোল ডেভেলপমেন্ট প্রসেস ইজ going to be started. কারণ very few number of developers যারা আসলে প্রপার্টি পারচেজ করে দেন ডেভেলপ করে। সো আমাদেরকে ল্যান্ড ওনারের সাথে ট্রান্সপারেন্সিটা মেনটেন করার ব্যাপারে অনেক বেশি কনসেন্ট্রেট করতে হবে, ফ্ল্যাট ওনার্সদের সাথেও ট্রান্সপারেন্সি মেনটেন করতে হবে, আর্কিটেক্ট কিংবা কনসালটেন্ট এবং ডেভেলপারের মধ্যে আরো অনেক বেশি কোঅর্ডিনেশন বাড়াতে হবে। ইটস ওয়ান পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট আমি যদি বলি আপনাকে, যে আমাদের হারমোনি of materials selection by consultant, by landowner, by flat owner এবং by developer, এই জায়গাটাতে আমার অভিজ্ঞতা যেটা কাজ করে, যে আমরা একটা প্রজেক্ট যখন ইনিশিয়ালি শুরু করি, আমরা কিছু পেপার ওয়ার্ক দিয়েই কিন্তু আমাদের সিলেকশন প্রসেসটাকে মানে কমপ্লিট করে ফেলি, এবং একটা সার্টেন সময় পর্যন্ত কিন্তু ফ্ল্যাট ওনার কিংবা ল্যান্ড ওনার্সদের মধ্যে আনসার্টেনিটি কাজ করে।
যে আমি আসলে এন্ড অফ দ্য ডে কি কি ফিনিশ ম্যাটেরিয়াল পাচ্ছি, কি কি কোয়ালিটি অফ প্রোডাক্ট পাচ্ছি, এই জিনিসটা কাজ করে। আমরা যদি এই জায়গাটা থেকে বের হয়ে এসে আমাদের কনসালটেন্ট যারা আছেন এই রিয়েল এস্টেট ফিল্ডে যারা কাজ করছেন, ওনারা যদি একদম শুরু থেকে একটা প্রজেক্ট ডেভেলপারের সাথে সুপ্রিম কোঅর্ডিনেশন মেনটেন করে যদি একটা প্রজেক্টের ম্যাটেরিয়াল কার্ডটা তৈরি করে দেয়, যেটা আসলে ইনফ্যাক্ট আসলে পৃথিবীর যে কোনো উন্নত দেশেই কনসালটেন্ট স্ট্রংলি ম্যাটেরিয়াল কার্ডটা তৈরি করে দেয়। আমাদের এখানে আমরা একটা জেনারেল প্র্যাকটিস দেখি যে আর্কিটেক্ট শুধু ড্রয়িং এন্ড ডিজাইন পর্যন্ত ইনভলভ থাকে, ম্যাটেরিয়াল সিলেকশনের ক্ষেত্রে অনেক সময় অনেক প্রজেক্ট, আমি বলছি না সব ডেভেলপারের ক্ষেত্রে, কিন্তু অনেক প্রজেক্টের ক্ষেত্রে আপনার এটা আরো অনেক লেটার স্টেজে, লাইক কনস্ট্রাকশনের সিভিল ওয়ার্ক কমপ্লিট হয়ে যাওয়ার পরে ফিনিশ ম্যাটেরিয়াল কি হবে ওই ডিসিশন গুলো শুরু হয়। কিন্তু যে কোনো উন্নত দেশে প্র্যাকটিস হচ্ছে একটা প্রজেক্টের ভেরি ফার্স্ট বিগিনিং এ কিন্তু ওই স্পেসিফিক প্রজেক্টের যত ধরনের ম্যাটেরিয়াল সিলেকশন আছে, ম্যাটেরিয়াল অ্যাপ্রুভাল আছে, সব কমপ্লিট করে ফেলা মাস্ট। সো এই জিনিসটাও যদি আমরা একটু আমাদের রিয়েল এস্টেট সেক্টরে মানে চিন্তা ভাবনা শুরু করতে পারি, আমরা যদি আমাদের রিয়েল এস্টেট সেক্টরে যদি এই প্র্যাকটিসটাকে আমরা অ্যাকোমোডেট করতে পারি, আমার ধারণা আফটার এ সার্টেন স্টেজ অফ কনস্ট্রাকশন, এমনও দেখেছি আপনার ফ্ল্যাট ওনার্স এর সিলেকশনের জন্য দিনের পর দিন ডেভেলপার প্রজেক্ট পড়ে থাকছে। আবার ফ্ল্যাট ওনার ডেভেলপার যে সিলেকশন গুলো দিচ্ছে, এই সিলেকশন গুলোতে সে স্যাটিসফাইড হতে পারছে না। সো এই জিনিসটা যদি একদম স্টার্ট অফ দ্য কনস্ট্রাকশনে যদি এটা নিয়ে কাজ করা শুরু করা যায়, এবং আর্কিটেক্টরা যদি আরেকটু বেশি কিংবা কনসালটেন্ট যদি আরেকটু বেশি ইনভলভ হতে পারে ডেভেলপারের সাথে এই প্রসেসটাতে, আমার ধারণা এই লিমিটেশনসটা কমিয়ে আনা সম্ভব। এবং এই সিলেকশন প্রসেসটা যদি আমরা একটু আর্লিয়ার স্টেজে কমপ্লিট করে ফেলতে পারি, ডেভেলপার কিন্তু তখন একটা পারফেক্ট কনস্ট্রাকশন প্ল্যানিং করতে পারবে, পারফেক্ট ডিউরেশন অফ কনস্ট্রাকশন সেট করতে পারবে। ইট মে বি, এবং আমার যেটা এক্সপিরিয়েন্স বলে যে যদি মডিফিকেশন আননেসেসারি মডিফিকেশন প্রয়োজন না হয়, কনস্ট্রাকশন আমাদের কারেন্ট কনস্ট্রাকশন প্র্যাকটিস থেকে নট লেস দেন 1 year ক্যান বি রিডিউসড বাই অনলি দিস সিম্পল স্টেপ। কারণ এখন আমরা এমন একটা সময় কিংবা এমন একটা যুগে চলে আসছি যে সময় আসলে টাইম ইজ মানি। আমি যদি আমাদের বাংলাদেশের রিয়েল এস্টেট প্র্যাকটিস আর্লি 80s থেকে, ঢাকা থেকে আমি যদি আর্লি 80s থেকে যদি আজকে 2021 পর্যন্ত বলি, আমরা একটা পেসে আমাদের রিয়েল এস্টেট ডেভেলপমেন্টটাকে চিন্তা করেছি, প্রসেসটা চালিয়ে এসেছি, কন্টিনিউ করে যাচ্ছি, বাট আমাদের আসলে রিথিং করার সময় চলে আসছে। এখন টাইম ইজ মানি এবং গতি জীবন। আমরা যদি আমাদের এই সেক্টরটাতে মানে সব ডেভেলপার মিলে, কোয়ালিটি ডেভেলপার্স, কোয়ালিটি থিঙ্ক ট্যাঙ্ক সবাই যদি চিন্তা ভাবনা করে আমাদের কনস্ট্রাকশন ডিউরেশন গুলোকে একটু কমিয়ে নিয়ে না আসে, এন্ড অফ দ্য ডে কিন্তু আমাদের এই রিয়েল এস্টেটের সাস্টেনেবিলিটি কমতে থাকবে। আরেকটা পয়েন্টে আমি একটু আপনাদের সাথে আলোচনা করতে চাই, যেটা আসলেই মানে কারেন্ট ডেজে একটা বড় ডিস্টেন্স তৈরি করছে আমাদের ফ্ল্যাট বায়ার্সদের সাথে ডেভেলপারদের, অন সাম এক্সটেন্ট ল্যান্ড ওনারদেরও। আমি যদি একটু বলি নেট এবং কমন এরিয়া অ্যানালাইসিস, it is a big matter of আপনার কনসার্ন ফ্রম এ কনসালটেন্ট পয়েন্ট। লাইক আমি আমাদের রিয়েল এস্টেট সেক্টরে আমাদের যে ধরেন অভিভাবক অর্গানাইজেশন রিহাবের বিফোর ফার অর স্টার্ট অফ ফার রিহাবের কাছ থেকে একটা গাইডলাইন ছিল যে দ্য কমন এরিয়া of an apartment, or you can say commercial space also, should not exceed 20%. Like একটা অ্যাপার্টমেন্টের নেট এরিয়া যদি হয় আসলে 1000 স্কয়ার ফিট, it may be maximum the sellable apartment size should be within 1200 স্কয়ার ফিট, বিকজ প্রতিটা মানুষ একটা স্বপ্ন নিয়ে একটা স্পেস পারচেজ করে যে হ্যাঁ আমি এত স্কয়ার ফিটের একটা বাসা ওন করব, আমি এই সাইজের কিছু স্পেস পাবো, ওই স্পেস গুলোতে আমি আমার ড্রিম ফুলফিল করব, আমার নেসেসিটি আছে। কারণ প্রত্যেকটা মানুষ তার রিয়েল এস্টেট এমন একটা সেক্টর, অ্যাপার্টমেন্ট বাইং এমন একটা, অর ইন্ডিভিজুয়াল রেসিডেন্স এমন একটা চ্যাপ্টার, মানুষ তার সাধ্যের সবটুকু দিয়ে মানে ম্যাক্সিমাম চেষ্টাটা করে যেন সে তার আপনার ড্রিমটাকে হাইয়েস্ট লেভেলে ফুলফিল করতে পারে। আলটিমেটলি দেখা যাচ্ছে
আমরা এমনও কিছু ইল প্র্যাকটিস দিচ্ছি, আই এম নট মেনশনিং এনি অফ দ্য অর্গানাইজেশন, অর আমি বলবো না আমাদের যারা রেপুটেড আছে দে আর ডুইং লাইক দিস, বাট এমনও কিছু ইল প্র্যাকটিস আমাদের মানে রিয়েল এস্টেট সেক্টরে এখন ঢুকে গেছে যে আমি দেখেছি 1125 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটের সেলেবল সাইজ চলে আসছে প্রায় 1500 স্কোয়ার ফিট। বিং এ কনসালটেন্ট আমি আসলে এটার কোনো মানে লজিক কিংবা ব্যাখ্যা খুঁজে পাইনি, কিংবা কোত্থেকে আসলে এই কমন এরিয়াগুলো আমাদের ওই প্রপার্টির সেলেবল এরিয়ার সাথে কানেক্টেড হচ্ছে সেটাও পাচ্ছি না। আলটিমেটলি কি হচ্ছে? আলটিমেটলি হচ্ছে যে আমাদের যারা ফ্ল্যাট বায়ার আছেন তারা তাদের ড্রিম থেকে দূরে সরে যাচ্ছে, কারণ একটা 1125 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, নেট এরিয়ার ফ্ল্যাট যখন 1500 স্কোয়ার ফিট হচ্ছে, অলমোস্ট 36 অথবা 35% কমন এরিয়া অ্যাড হয়ে যাচ্ছে তার অ্যাপার্টমেন্ট নেট এরিয়ার সাথে। এখানে আপনি যেহেতু বলেছেন আর্কিটেক্ট হিসেবে রিয়েল এস্টেট সেক্টরে আমার অবজারভেশনটার ব্যাপারে, একটা 1500 স্কোয়ার ফিটের কিংবা 1400 স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্টের জন্য 100 স্কোয়ার ফিট কিন্তু প্রাইসলেস। অ্যাপারেন্টলি যদি আমরা শুনি অথবা চিন্তা করি যে হ্যাঁ 1500 জায়গায় 1400 হয়েছে, নেট এরিয়া হয়তো একটু কম হয়েছে, বাট দ্য ইস্যু ইজ ডিফারেন্ট। একটা 1400 অথবা 1500 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টের যখন 100 স্কোয়ার ফিট কমে যায়, আলটিমেটলি কিন্তু একটা মাস্টার বেডরুমের সাইজ যদি 12 ফিট লম্বা অথবা পাশে হয়, 2 ফিট করে কমে গেলে 24 স্কোয়ার ফিট কমে যাচ্ছে। লিভিং রুমেরও যদি 2 ফিট করে কমে যায় 24 স্কোয়ার ফিট কমে যাচ্ছে। চাইল্ড বেডরুম, গেস্ট বেডরুম থেকেও যদি 2 ফিট করে কমে যায় 24 স্কোয়ার ফিট কমে যায়। দ্যাট মিনস একটা 100 স্কোয়ার ফিট শুনতে হয়তো কম শোনা যাচ্ছে, কিন্তু 100 স্কোয়ার ফিট কিন্তু আমার প্রতিটা রুম থেকেই অলমোস্ট 2 ফিট করে লেন্থ অথবা উইডথ কমিয়ে ফেলছে। সো আপনি যখন মানে ইন ডেপথ ফার্নিচার লেআউট করবেন, আপনি যখন ইন ডেপথ দেখবেন যে আপনার নেসেসিটি কিভাবে ফুলফিল করার প্ল্যান করবেন, আপনি দেখবেন ওই 100 স্কোয়ার ফিট কিন্তু আপনার একটা অ্যাপার্টমেন্টের জন্য ভীষণ রকম ইম্পর্টেন্ট একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে। সো আমার ধারণা কমন এরিয়া ক্যালকুলেশনটা এবং নেট এরিয়া ক্যালকুলেশনটাতে আমাদের মানে রিয়েল এস্টেটে যারা আসলে থিঙ্ক ট্যাঙ্ক আছেন, পলিসি মেকার আছেন, তাদের কনসেন্ট্রেট করার অনেক বেশি সুযোগ মানে সময় চলে আসছে। কারণ কি কোন স্পেসিফিকলি কোন এরিয়া কমন এরিয়া হিসেবে ক্যালকুলেট করা যাবে, কোন এরিয়া কমন এরিয়া হিসেবে ক্যালকুলেট করা যাবে না, এটা কিছু ক্লিয়ার গাইডলাইন থাকা উচিত। তাহলে কি হবে, আজকের দিনে আমাদের একজন ফ্ল্যাট ওনার কিন্তু প্রচন্ড রকম কনফিউশন থাকে, ফ্ল্যাট বায়ার কনফিউশনে থাকে, আমি আসলে কিনতেছি হয়তো 2000 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট, আমি জানি না নেট এরিয়া কত আছে। এটাও কিন্তু অনেক প্রপার্টি ইনভেস্টমেন্টকে স্লো করে দিচ্ছে। এই জায়গাটা থেকে আমাদের অবশ্যই কিছু মানে গুণগত চেঞ্জ আনতে হবে, এবং অ্যাটলিস্ট মানুষ জানতে হবে যে না আমি 2000 স্কয়ার ফিটের ফ্ল্যাট কিনতে যাচ্ছি, দ্যাট মিন্স আই হ্যাভ সাচ স্কয়ার ফিট ইনসাইড অ্যাটলিস্ট। আর এখন অনেক মডার্ন প্রজেক্ট হচ্ছে, এটা আমি না বলে পারছি না, চিটাগং স্পেশালি ধারাটা এখন আসছে। এখন অ্যাপার্টমেন্ট মিন্স আমি যে পার্কিং দিয়ে ঢুকলাম আর লিফট দিয়ে আমার অ্যাপার্টমেন্টে চলে গেলাম, এই কনসেপ্টটা থেকে কিন্তু এখন মানুষ বের হয়ে যাচ্ছে, তবে ডেভেলপাররা বের হয়ে যাচ্ছে। অনেক কোয়ালিটি প্রজেক্টের আপনার ধরেন কমন এরিয়াস গুলো অনেক ভালোভাবে ডিজাইন হচ্ছে, লাইক লাউঞ্জ ইন দ্য গ্রাউন্ড ফ্লোর, কিংবা কমিউনিটি স্পেস, কোয়ালিটি কমিউনিটি স্পেস, জিম, মুভি থিয়েটার, প্রেয়ার স্পেস, লাইব্রেরি, সুইমিং পুল, ব্যাডমিন্টন কোর্ট, এই ধরনের কমন ফাংশনস, চিলড্রেন প্লে এরিয়া, কমন ফাংশনস গুলো আমাদের প্রজেক্ট গুলোতে আসছে। এখন একটা প্রশ্ন থাকতে পারে যে ওই কমন এরিয়া ক্যালকুলেশন গুলি তাহলে কিভাবে হবে এবং কোন পার্সেন্টেজের ভিতরে হবে। এই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যে ওই কমন এরিয়া গুলো স্পেসিফিকলি কত পার্সেন্ট অথবা কি আছে, কত স্কয়ার ফিট আছে, ইট শুড বি প্রপারলি ডিক্লেয়ার্ড, এবং প্রতিটা অ্যাপার্টমেন্টের সাথে তার ডিস্ট্রিবিউশনটা কিভাবে হচ্ছে সেটাও ডিক্লেয়ার্ড হওয়া উচিত। এটা এভারেজ একটা পার্সেন্টেজের মধ্যে ফেলে দিলে দেখা যাচ্ছে যে কখনো কখনো 1800 স্কয়ার ফিট ফ্ল্যাট আপনার 2700-2800 স্কয়ার ফিটের ফ্ল্যাট হয়ে যাচ্ছে। সো আমাদের যারা বায়ার আছেন তাদের প্ল্যানিং করতে অসুবিধা হয়। এই জায়গাটা তো আমার মনে হয় কোনো কোয়ালিটি একটা স্টেপ আমাদের নেওয়া উচিত, যেটা আমরা পরবর্তীতে আরো ইলাবোরেট ডিসকাশনে যাব। এর বাইরে যদি আপনি বলেন অন টাইম হ্যান্ডওভার, দিস অ্যান ইস্যু, এবং থ্যাঙ্কস টু আওয়ার লিডিং কমিটেড ডেভেলপার্স ইন চিটাগং, দে আর ট্রাইং দেয়ার লেভেল বেস্ট আপনার অন টাইম হ্যান্ডওভারের জন্য, এবং মোস্ট অফ দ্য ডেভেলপার যারা আছে, লিডিং ডেভেলপার আছে, তারা
আলহামদুলিল্লাহ অন টাইম হ্যান্ড ওভার করছি। বাট এখানেও আমার একটা সাজেশন থাকবে যে আমি যদি 4 বছর অথবা 5 বছরের এগ্রিমেন্ট করি, লম্বা সময় ধরে ইনিশিয়ালি যদি প্ল্যানিং করে রাখি, অন টাইম হ্যান্ড ওভার করলেও কিন্তু আলটিমেটলি আমার 4-5 বছরে লেগে যাচ্ছে। এই জায়গাটা তো আমাদের পুরনো প্রিভিয়াস আলোচনার রেসপেক্টে আমি আমাদের যারা রিয়েল এস্টেট ডেভেলপার আছে, প্র্যাকটিসিং ডেভেলপার আছে, তাদেরকে অনুরোধ করব যাতে করে ওনারা মানে এই কনস্ট্রাকশন ডিউরেশনটাকে একটু কিভাবে কমিয়ে নিয়ে আসতে পারে উইথ সাম সিগনিফিকেন্ট কোয়ালিটি স্টেপস। আর অ্যাবভ অল লাস্ট আমি একটা জায়গায় একটু ফোকাস করতে চাই, এটা হচ্ছে আমার একদম রিয়েল এস্টেট এক্সপিরিয়েন্স, সরাসরি আমি যেভাবে ফিল করেছি অথবা আমি যেভাবে দেখেছি, ব্যালেন্স বিটুইন ইন্টারনাল ফ্লোর স্পেস অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স। আমরা যদি একটা যে কোনো প্রজেক্টের ডিজাইনিং এর একদম শুরু থেকে চিন্তা করি, দ্য ফার্স্ট স্টেপ অফ দ্য ডিজাইন ইজ ফ্লোর লেআউট। আমরা কনসালটেন্ট যারা আছে আমরা ফ্লোর লেআউট থেকে শুরু করি এবং ওই ফ্লোর লেআউটটা শুড বি পারফেক্ট ইন অল অ্যাসপেক্ট, অ্যাজ আই সেড বিফোর, proportionate, perfect sizes, well ventilated, quality space management, সবকিছু থাকা উচিত উইথ কোয়ালিটি ফার্নিচার লেআউট এন্ড আদার থিংস। এর বাইরে একটা প্রজেক্টের অবশ্যই এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স শুড বি নাইস এন্ড ফাইন ওয়ান, কারণ একটা এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স একটা প্রজেক্টের যেটা দেয় ভ্যালু অ্যাড করে, সেন্স অফ অর সিম্বল অফ ডিগনিটি হিসেবে কাজ করে, আইডেন্টিটি ক্রিয়েট করে। সবচেয়ে বড় কথা, সোসাইটিতে অথবা সিটি ল্যান্ডস্কেপে একটা কোয়ালিটি এক্সটেরিয়র প্রজেক্ট আপনার খুব সিগনিফিকেন্ট একটা ইম্প্যাক্ট ফেলে। কিন্তু আজকের দিনে কিছু প্র্যাকটিস আমরা যেটা মানে আমরা যদি প্র্যাকটিস গ্রোথ করি রিয়েল এস্টেটে, যেটাও আর একটা মানে আমি বলবো যে স্লোলি বাট গ্র্যাজুয়ালি বড় ক্রাইসিসের দিকে যাচ্ছে, সেটা হচ্ছে যে এক্সটার্নাল অ্যাপিয়ারেন্সটাকে টপ প্রায়োরিটি দিয়ে আমরা সামটাইমস ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টটাকে ওভারলুক করি। আমার সাজেশন হচ্ছে যে দ্যাট শুড বি প্রপোর্শনেট, দ্যাট শুড বি ব্যালেন্সড, বোথ ইন্টারনাল এবং এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স শুড বি ব্যালেন্সড। লাইক এই ক্ষেত্রে আমার সাজেশন, আমার ব্যক্তিগত মতামত যেটা হচ্ছে যে আমাদের মোস্ট অফ দ্য টাইম একটা ইন্টারনাল স্পেসেই কিন্তু আমাদেরকে টাইম পাস করতে হয়। লেটস আমি যদি একটা অ্যাপার্টমেন্টের ভিতরে কথাই বলি অথবা একটা অফিস স্পেসের ভিতরে কথাই বলি, যে আমাদের একটা ইন্টারনাল স্পেসে লিভ করতে হয়। আমরা যদি ওই জায়গাটাতে একটু কেয়ারফুলি হ্যান্ডেল না করি, শুধুমাত্র এক্সটার্নাল অ্যাপিয়ারেন্সটাকে ইনিশিয়াল লেভেলে যদি অনেক বেশি ফোকাস অথবা কনসেন্ট্রেট করে, আলটিমেটলি যেটা হয় যে পারফেক্ট ফ্লোর লেআউটটা আমরা মিস করি, যেটা ইন দ্য লং রান একটা ডিস্যাটিসফ্যাকশন, ক্লায়েন্টস ডিস্যাটিসফ্যাকশন তৈরি করে তার এভরিডে লাইফে। আমি একবারও বলছি না আমার এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স সুন্দর হতে হবে না। একজন মানে কনসালটেন্ট অথবা একজন ভালো আর্কিটেক্ট যদি একটা প্রজেক্ট ডিজাইন করে, অফকোর্স ইট শুড বি অ্যান্ড ইট মাস্ট বি ভেরি গুড লুকিং ইন এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স, বাট কিপিং এভরিথিং পারফেক্ট ইন ইটস ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট। এই জিনিসটা যদি আমরা এনশিওর করি, আমরা যদি আমাদের লিভিং স্ট্যান্ডার্ডটাকে ডেইলি এভরিডে লিভিং স্ট্যান্ডার্ডটাকে যদি ফুল কনসেন্ট্রেট করি, আমাদের ফ্ল্যাট বায়ার্সদের নেসেসিটিটাকে অনেক বেশি প্রায়োরিটি দিই, আমরা যদি পারফেক্টনেস নিয়ে আসতে পারি ওই জায়গাটাতে, আমি বিং অ্যান আর্কিটেক্ট অনেক বেশি আশাবাদী যে আমাদের রিয়েল এস্টেট সেক্টর আরো অনেক বেশি ফ্লোরিশ করবে, আরো অনেক বেশি ডেভেলপ করবে ডে বাই ডে। এবং আমার মানে ধারণা যেটা, আমরা এই সিরিজ অফ ডিসকাশন থেকে আমরা অনেক বেশি মানুষকে আমাদের এই ডিসকাশনের মানে আন্ডারে নিয়ে আসতে পারবো। তাদের ডিসকাশনগুলি আমরা একটা অ্যামালগাম করে আমরা বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানির কাছে সাজেশন আকারে আমাদের পক্ষ থেকে ওই জিনিসগুলো থ্রো করতে পারবো। আমরা পাবলিকলি এই জিনিসগুলি অ্যাওয়ারনেসের জন্য কাজ করতে পারবো। ইট উইল বি আ টিম ওয়ার্ক, ইট ইজ নট an assignment for P2P. It will be absolutely belong all the real estate developers or all the person related with real estate sector, especially in Chittagong as well as Bangladesh also. We are waiting for those beautiful days.
থ্যাংক ইউ স্যার। সো স্যার আমরা একদম শেষ সময় চলে আসছি। সো আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, সো দিস ইজ নাও ইউর শো, দ্য P2P ইনসাইডার। সো আমরা যতটুকু জানি এবং হচ্ছে নেক্সট যে এপিসোডগুলো আছে, সেই যে জিনিসপত্র, সেই ওভারঅল শোটা হয়তো আপনি কন্টিনিউ করবেন। এবং আমি জানতে চাচ্ছি স্যার, P2P ইনসাইডার নিয়ে আপনার প্ল্যান কি? আমাদের যারা ভিউয়ার্স আছে ওনারা কি বেনিফিটেড হবে এই শোর মাধ্যমে, বা ওনাদের লাইফে কি ভ্যালু অ্যাড করবে, এবং সর্বোপরি আমাদের রিয়েল এস্টেটে কি ভ্যালু অ্যাড করবে, এটা যদি স্যার আপনি আমাদের সাথে একটু শেয়ার করলেন। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য clear আমি। আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমরা আমাদের রিয়েল এস্টেটের কারেন্ট লুকফলগুলি কি আছে এগুলো এক্সপার্টদেরকে ওরিয়েন্টেড করে আমরা ওই লুকফলগুলি ফাইন্ড আউট করব, এবং ওই লুকফলগুলির এগেইনস্টে ওনাদের কি সাজেশন আছে আর ইনোভেটিভ আইডিয়াজ আছে, এই জিনিসগুলোকে আমরা গ্র্যাজুয়ালি অ্যাকোমোডেট করব। উই হ্যাভ ফোরামস, উই হ্যাভ রিহাব, উই হ্যাভ মিডিয়া, অ্যান্ড উই হ্যাভ মেনি আদার প্ল্যাটফর্মস, যে প্ল্যাটফর্মগুলোতে আমরা আমাদের ওই ফাইন্ডিংসগুলো, আমাদের অবজারভেশনগুলো, ক্রিয়েটিভ আইডিয়াসগুলো আর ডিরেক্ট সাজেশনসগুলো এক্সপ্লোর করতে পারবো। যে কোনো সেক্টরের কিছু লুকফল থাকবে। অফকোর্স আমি বলবো, এখন আমি খুব জোরালো গলায় বলবো, আমাদের দেশে সোফা রিয়েল এস্টেট ডেভেলপমেন্টের পজিটিভ সাইডটাই বেশি। এর বড়ও আমাদের কিছু লুকফল আছে, কিছু লুকফল তৈরি হচ্ছে, কিছু লুকফল গ্র্যাজুয়ালি গ্রোড আপ হচ্ছে। এখনই যদি আমরা ওই জায়গাগুলোতে ফোকাস করতে পারি, একদম কমপ্লিট টিম ওয়ার্ক হিসেবে আমি আমার পক্ষ থেকে যেটা করব, আমরা প্রতিটা এক্সপার্টের কাছে ইস্যুসগুলি নিয়ে যাব, তাদের সাজেশনগুলো শুনবো মনোযোগ দিয়ে, আমরা ওই সাজেশনগুলো একটা জায়গায় কম্পাইল করব এবং ওইখান থেকে বেস্ট আইডিয়াসগুলো পিক করে ওভারঅল রিয়েল এস্টেট সেক্টরে একটা পজিটিভ কন্ট্রিবিউট করার চেষ্টা করব। আমি যদি ল্যান্ড ওনার্সদের দৃষ্টিভঙ্গি থেকে বলি, ল্যান্ড ওনাররা এই প্ল্যাটফর্মে আসতে পারবেন। ল্যান্ড ওনাররা তাদের যদি কোনো সাজেশন অথবা সরনেস থাকে, অথবা ওনাদের যদি কোনো হ্যাপিনেস থাকে, এই জিনিসগুলো আমরা শেয়ার করতে পারবে। সো ল্যান্ড ওনারদের যখন আমরা কমপ্লিট ভিউজটা পেয়ে যাব, আমরা পরবর্তী ডেভেলপারদের কাছে যখন ওই ইনফরমেশনগুলি পাস করব, ল্যান্ড ওনারদের সাথে ওনাদের কমিউনিকেশন এন্ড আদার থিং উইল বি মাচ ক্লিয়ার অ্যান্ড স্পিডি। অন দ্য আদার হ্যান্ড আমরা বিভিন্ন বায়ারের কাছে, এক্সিস্টিং বায়ার আছে, দেন হচ্ছে আপনার আপকামিং বায়ার যারা আছেন, ইনভেস্টর যারা আছেন, তাদের সাথে শেয়ার করব, ডিসকাস করব, তাদের ভিউজগুলি কালেক্ট করব, তাদের চিন্তাটা কি, তাদের আইডিয়াটা কি, তারা কি চাচ্ছে আমাদের রিয়েল এস্টেট সেক্টর থেকে, ওই চাহিদাগুলো আমরা কালেক্ট করে ওটার এগেনস্টও আমরা একটা আপনার সামারি তৈরি করব, যাতে করে আমরা সিনক্রোনাইজ করব ওই চ্যাপ্টারগুলোকে, যাতে করে আমরা আমাদের ডেভেলপারদের কাছে সাজেশন আকারে যেতে পারি যে হ্যাঁ, দিস আর দ্য ভিউজ ফ্রম দ্য ল্যান্ড ওনার্স, দিস আর দ্য ভিউজ ফ্রম দ্য বায়ার্স, এক্সিস্টিং বায়ার্স, আপকামিং বায়ার্স। ওকে, দ্যাট উইল অলসো রিডিউস মানে distances between landowners and buyers and developers. Also, আমরা ডেভেলপারদের কাছে যাব। Obviously, they are the biggest stakeholder in this sector. তারা এখন কি লিমিটেশনস ফেস করতেছে, তাদের সাজেশন গুলো কি, তাদেরও কিছু চাহিদা আছে ল্যান্ডওনার কিংবা ফ্ল্যাট বায়ারদের কাছে, তাদেরও কিছু চাহিদা আছে ব্যাংকিং সেক্টরের কাছে, যে তাদেরও কিছু চাহিদা আছে ইনভেস্টরদের কাছে। এই জিনিসগুলোকে আমরা কিভাবে সিনক্রোনাইজ করতে পারি, ওই মেসেজগুলো আমি আশা করি আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা বায়ার্সদের কাছে এবং ল্যান্ডওনারদের কাছে পৌঁছে দিতে পারবো। এর বাইরে অবভিয়াসলি মানে বিভিন্ন ধরনের যারা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে রিয়েল এস্টেট সেক্টরে, আমরা প্রত্যেকের কাছে যাবো ইনশাআল্লাহ, ব্যাংক থেকে শুরু করে আপনার ডিবিএইচ অর লাইক ন্যাশনাল হাউসিং or Lanka Bangla Finance or different financial organizations যারা আসলে রিয়েল এস্টেট সেক্টরে সরাসরি জড়িত আছে, এসবিএফসি, আমরা প্রত্যেকের কাছে যাব, আমরা প্রত্যেকের কাছে যে তাদের ভিউজগুলি শুনবো, তাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কিংবা অবজারভেশন গুলো রিয়েল এস্টেট সেক্টরে কি কি আছে, তাদের দৃষ্টিতে কি কি লুকফল আছে সেটা আমরা জানার চেষ্টা করব।
এবং আমাদের যদি কোনো সমন্বিত সাজেশন কিংবা ইনোভেশন থাকে ফ্রম ডেভেলপার্স, ফ্ল্যাট বায়ার্স এবং ল্যান্ড ওনার্স, আমরা তাদের কাছে এটা প্লেস করব। আশা করি তারাও তাদের হায়ার ম্যানেজমেন্টের কাছে এই আইডিয়াস গুলো শেয়ার করতে পারবে। আরিয়ান, এখন হচ্ছে আপনার টেকনোলজির যুগ, এখন হচ্ছে কানেক্টিভিটির যুগ। আপনি খুব সহজে অনেক বেশি মানুষ পর্যন্ত পৌঁছে দিতে পারছেন অনলাইন প্ল্যাটফর্মে, খুব সহজে। এই জিনিসগুলোকে কাজে লাগাতে হবে। মানুষের ভিউজ কিংবা চিন্তা ভাবনাগুলিকে একটা সিঙ্গেল প্ল্যাটফর্মে ডেফিনেটলি কাউকে না কাউকে আনতে হতো। আমরা দা P2P ইনসাইডার লাইভ শো নামে ফার্স্ট শুরু করলাম, হোপফুলি আরো অনেকে এগিয়ে আসবে এই ধরনের স্টেপ নিয়ে। আর এই ধরনের স্টেপ নিয়ে যত বেশি মানুষ যত বেশি সামনে এগিয়ে আসবে, ধীরে 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 আমাদের এই সেক্টর ডেফিনেটলি আপনার পজিটিভলি ইফেক্টেড হবে। এবং হোপফুলি আমরা কিছু সাজেশনস এন্ড অফ দ্য ডে একটা সার্টেন টাইম পার করার পরে বিভিন্ন এক্সপার্ট ওপিনিয়ন গুলি অ্যাকোমোডেট করে আমরা রাষ্ট্রের যারা আসলে টপ ম্যানেজমেন্টে আছেন, পলিসি মেকার লেভেলে আছেন, তাদের পর্যন্ত পৌঁছাতে পারবো। আমাদের কিছু চাহিদা বলতে পারেন, সাজেশন বলতে পারেন, কিংবা আমাদের কিছু আকাঙ্ক্ষা অ্যাটলিস্ট আমরা প্লেস করতে পারবো। সো এই প্ল্যাটফর্মটা ওপেন ফর অল, এক্সপার্ট ওপিনিয়ন যে কেউ দিতে পারবে। এবং ওই এক্সপার্ট ওপিনিয়নের অ্যাগেনস্টে আপনি হয়তো একটা সার্টেন সময়ের পরে দেখবেন যে কিছু না কিছু পজিটিভ ইম্প্যাক্ট আমাদের রিয়েল এস্টেট সেক্টরে সার্টেনলি ডেভেলপ করেছে। So, inshallah, we are waiting for those beautiful days, hopefully. থ্যাংক ইউ স্যার। আমরা একদম সেশনের শেষ পর্যায়ে চলে আসছি। স্যার, আমাদের অনেকগুলো কমেন্ট আসছে এবং ম্যাক্সিমাম মানুষ জানতে চেয়েছে যে আমাদের এপিসোডটা কখন প্রচারিত হবে বা নেক্সট এপিসোডটা কখন হবে, কোন প্ল্যাটফর্মে পাওয়া যাবে। সো মানে স্যার সবাই উইকলি মেনটেন করব, স্যাটারডে সেম টাইম, প্রতি মানে শনিবারে আমরা ইনশাআল্লাহ এই প্রোগ্রামটা লাইভ করব। এবং ইউ উইল হ্যাপি টু নো আমরা আগামী এপিসোডে আমাদের রিয়েল এস্টেটের অভিভাবক সংস্থার টপ পার্সনকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবং যেখানে হচ্ছে যে আমাদের দর্শকদের জন্য আমি বলবো যে আপনারা আপনাদের কমেন্টস গুলো ফ্রিলি প্রোভাইড করেন আমাদেরকে, আপনাদের সাজেশন গুলো, আপনাদের অবজারভেশন গুলো প্রোভাইড করেন। আমাদের যারা এখানে এক্সপার্ট গ্রুপ অফ পিপল আছে P2P-র, প্রতিটা কমেন্টকে আমরা গুরুত্ব সহকারে পর্যালোচনা করব। ওইখান থেকে যে ধরনের সাজেশন আছে কিংবা কারোর সাথে যদি আমরা প্রয়োজন মনে করি ফিজিক্যালি কমিউনিকেশন করে তাদের আরো ইলাবোরেট সাজেশন আমরা কালেক্ট করব। আমরা উইকলি এই প্রোগ্রামটা কন্টিনিউ করব এবং প্রতি সপ্তাহে ইনশাআল্লাহ আমরা স্যাটারডে 8 PM এটা লাইভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর ইউর পার্টিসিপেন্টস। অ্যান্ড আমরা যেটা করতে পারি, আমরা নেক্সট উইকে আমরা এই শোটা হয়তো আবার কন্টিনিউ করব। সো আমাদের ফেসবুক পেজ, আমাদের ইউটিউব এবং আমাদের যত সোশ্যাল মিডিয়া চ্যানেল আছে সবগুলো চ্যানেলে হয়তো আমরা আপডেটটা জানিয়ে দিব হোয়াট উইল বি আওয়ার নেক্সট টপিক, নেক্সট গেস্ট। সো স্যার তো বলেই গেল যে এনিওয়ান ক্যান পার্টিসিপেট। আমরা আসলে যে আমরা হচ্ছে যে রিয়েল যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলো নিয়ে আলোকপাত করতে চাই। সো আমাদের ভেরিফাইড ফেসবুক পেজের ইনবক্স করতে পারেন যে আপনি নেক্সট কোন টপিক নিয়ে আমাদের কাছ থেকে ডিসকাশন শুনতে চান। আমরা হয়তো ইন্ডাস্ট্রির সেই এক্সপার্টকে হয়তো আমাদের এই P2P ইনসাইডারে হয়তো আনা ট্রাই করব। আর অ্যাজ এ ব্র্যান্ড হিসাবে P2P চট্টগ্রামের জন্য একটা মাইলস্টোন। সো সেখান থেকে আমাদের মনে হয়েছে যে আমাদের রেসপন্সিবিলিটিসের যে জায়গা থেকে মার্কেটটাকে এডুকেটেড করার জায়গাটা থেকে আমাদের এরকম বিভিন্ন ইনিশিয়েটিভ নেওয়া উচিত। এবং তারই একটা পদক্ষেপ হিসাবে আমাদের P2P ইনসাইডার। সো সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ। সবাই P2P ইনসাইডারের সাথে থাকবেন এবং দেখা হবে পরবর্তী এপিসোডে। থ্যাংক ইউ। আরিয়ান, ধন্যবাদ জানাচ্ছি। অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম।
সো আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর বিং উইথ আস ইন আওয়ার ভেরি ফার্স্ট এপিসোড, অ্যান্ড নেক্সট এপিসোডে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো গেস্টকে নিয়ে, যাতে করে আমরা একটা ফলপ্রসূ একটা আলোচনা করতে পারি। থ্যাংক ইউ।